ঠিক আছে, চলুন তাহলে কেমিক্যাল বন্ডিং কম বেশি আমরা সবাই জানি যে বিশেষ যে বেসিক জিনিসগুলো আছে এখানে বেশ কয়েকটা টপিক আছে যেগুলোর উপরে আমাদেরকে একটু বেশি মানে নজর দিতে হবে। সেই জায়গাগুলো কি কি আমি বলে দেবো সেগুলো অবশ্যই আমি অ্যাড করে নিই বন্ডিং এন্ড মলিকুলার স্ট্রাকচার কিছু শর্টকাটও শিখিয়ে দেবো এখান থেকে যে বেশি কিছু না খেটে কি করে সেগুলোকে অ্যাপ্লাই করা যাবে। তার সাথে আমরা বেশ কিছু কোশ্চেনও আজকে আমরা প্র্যাকটিস করবো। হ্যাঁ, আমি প্রায় মোটামুটি 15-16টার মতো কোশ্চেন সেট করেছি। হ্যাঁ, তারপর প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে অর্থাৎ ওই আমাদের এসএলএসটি 2016 বা মাদ্রাসা 2023, হ্যাঁ এগুলো আর এগুলো নিয়ে আছে। তো দেখুন প্রথম হচ্ছে যে প্রথম আমরা যেটা জানি যে কেমিক্যাল বন্ডিং হয় কেন, কেমিক্যাল বন্ডিং এর কারণটা কি। কেমিক্যাল বন্ডিং এর কারণ হচ্ছে গিয়ে তার কারণ হচ্ছে প্রথম হচ্ছে 1916 সালে হোজেল এবং লুইস দুজন সায়েন্টিস্ট ছিলেন, তারা একটা দিলেন অক্টেট রুল, তারা দিয়েছিলেন অক্টেট রুল, তাই তো ওই অক্টেট রুল অনুযায়ী অর্থাৎ প্রতিটা পরমাণু অন্য একটা পরমাণুর সঙ্গে কি করছে কম্বাইন করছে। হ্যাঁ, কিসের জন্য মানে অক্টেট ফিল আপের জন্য কি কি ভাবে হতে পারে, এক হচ্ছে ট্রান্সফারিং ইলেকট্রন, ইলেকট্রন স্থানান্তরণের দ্বারা হতে পারে, আর শেয়ারিং ভ্যালেন্স ইলেকট্রন, এই দুটো ভাবে হতে পারে। ঠিক আছে, তাহলে রাসায়নিক বন্ধন দুভাবে গঠিত হতে পারে, একটা হচ্ছে ইলেকট্রন দানের দ্বারা, ইলেকট্রন মানে স্থানান্তরণের জায়গায় একটা পরমাণু থেকে অন্য পরমাণু স্থানান্তরণ হতে পারে, আর একটা হচ্ছে হচ্ছে কি আপনার ওই দুটোতেই আমরা যদি দেখি যে মানে শেয়ারিং করছে। ঠিক আছে, তো এটার উপর বেশ করে রাসায়নিক বন্ধন হচ্ছে দুরকম। এই যে অক্টেট রুল, অক্টেট রুলের বেশ কিছু তাহলে রাসায়নিক বন্ধন দুরকম, এটা আমরা জানি প্রত্যেকে। রাসায়নিক বন্ধন দুরকমের, এটা নিশ্চয়ই বলতে হবে না। রাসায়নিক বন্ধন হচ্ছে দুরকম, দেখবেন ওই নোটসটা যেটা পাঠিয়েছি সেটা একদম বেসিক থেকে আছে, কিন্তু অত বেসিক থেকে তো পড়ানো সম্ভব না, তাহলে 5-6 দিন লেগে যাবে একটা চ্যাপ্টার পড়াতে। ঠিক আছে, একটা তিনটে ভাবে ভাবে আমরা ভাগ করতে পারি, একটু তিনও নয় আরো বেশি ইয়েতে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে কি আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন, আয়নীয় বা তড়িৎযোজী, আয়নীয় বা তড়িৎযোজী। নেক্সট হচ্ছে সমযোজী বন্ধন, আর অ্যাকচুয়ালি আরেকটা আছে অসমযোজী বন্ধন বা কোঅর্ডিনেশন বন্ড বলা হয় যেটাকে, এটা কিন্তু ওয়ান টাইপ অফ সমযোজী বন্ধনই। হ্যাঁ, এটা সমযোজী বন্ধনই, তো দুভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে আয়নীয়, একটা সমযোজী। এছাড়াও আরো বিভিন্ন টাইপের বন্ড আছে, সেগুলো আমরা করবো। এই সমযোজী বন্ধনের ক্ষেত্রে আয়নীয় বন্ধন কিভাবে তৈরি হয় সেটা আমরা জানি প্রত্যেকেই, কি করে ট্রান্সফার ইলেকট্রন স্থানান্তরণের দ্বারা, ইলেকট্রন স্থানান্তরণের দ্বারা। যেমন সোডিয়াম, সোডিয়ামের একটা ইলেকট্রন কি করে, একটা ইলেকট্রন ছেড়ে দেয় এখান থেকে, দিয়ে Na+ ফর্মেশন হয়, আর ক্লোরিন ওই ইলেকট্রনটাকে নিয়ে না দিয়ে হচ্ছে গিয়ে ক্লোরিন মাইনাস তৈরি হয়, Na+ আর Cl- এর মধ্যে কি একটা স্থির চারিদিক আকর্ষণ বল তৈরি হয়, যেটা হচ্ছে গিয়ে আয়নীয় বন্ধন। সমযোজী বন্ধন কিভাবে হবে, সমযোজী বন্ধন যেমন হচ্ছে ক্লোরিন ক্লোরিন, ক্লোরিনের যোজ্যতা কক্ষে দেখুন 7টা ইলেকট্রন আছে, আরেকটা ক্লোরিনেরও 7টা ইলেকট্রন আছে, তো ওরা দুজনেই চাইছে একটা করে ইলেকট্রন কি করতে, শেয়ার করতে। ঠিক আছে, একটা করে ইলেকট্রন শেয়ার করতে, একটা করে ইলেকট্রন শেয়ার করে, তাহলে দুজনেরই 8টা করে হয়ে যাবে, 8টা করে হলে সিএল বন্ড সিএল হয়ে গেল, এটার জন্য হয়ে গেল সিএল বন্ড, এটা সমযোজী বন্ধন। অসমযোজী বন্ধন হচ্ছে যেমন হচ্ছে গিয়ে আপনার NH3 লোন পেয়ার আছে, এর সাথে BF3। তো দেখুন NH3 এর ক্ষেত্রে কি আছে, NH3 এর ক্ষেত্রে মানে NH3 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি NH3 এর ক্ষেত্রে কি আছে না, NH3 এর ক্ষেত্রে লোন পেয়ার আছে, আর BF3 এর ক্ষেত্রে কিন্তু যোজ্যতা মানে অক্টেট ফিল-আপই হয়নি। তো এটা কি করবে, এটা একে ইলেকট্রন দুটোই একে ব্যবহার করতে দেবে। ঠিক আছে, তো এটা হচ্ছে অসমযোজী বন্ধন। এই তিনটে টাইপের বন্ধন আমরা পাই, একটা হচ্ছে আয়নীয়, সমযোজী এবং অসমযোজী। ক্লিয়ার? এবার হচ্ছে গিয়ে আমরা এরকম গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে গিয়ে ওই অক্টেট যে সূত্র, অক্টেট রুলের সেই লিমিটেশনস গুলো, বা কোনটাতে অষ্টক পূর্ণ হয়নি, বা এটা খুব দেয়, বা কোনটা 8-এর থেকে বেশি ইলেকট্রন আছে। ঠিক আছে, অষ্টক মানে অষ্টক নিয়মের ব্যতিক্রম অ্যাকচুয়ালি এটা বলতে পারি আমরা, অষ্টক সূত্রের ব্যতিক্রম। অষ্টক সূত্রের ব্যতিক্রম কোথায় হয়, অষ্টক সূত্রের ব্যতিক্রম যেমন হচ্ছে দেখুন, প্রথম হচ্ছে যে ইনকমপ্লিট অক্টেট। ঠিক আছে, এক প্রথম প্রকার আমরা যদি বলি, তাহলে কেন্দ্রীয় পরমাণু
অসম্পূর্ণ অষ্টক, কেন্দ্রীয় পরমাণুর অসম্পূর্ণ অষ্টক বা ইনকমপ্লিট অক্টেট বলা হয়। ঠিক আছে, অসম্পূর্ণ অষ্টক। এটা কাদের ক্ষেত্রে হয়? যাদের ক্ষেত্রে 8টা ইলেকট্রন পূর্ণ হয়, তাদের 8টা ক্ষেত্রে ইলেকট্রন পূর্ণ নেই হচ্ছে BF3। দেখুন 6টা ইলেকট্রন আছে, BCl2, ঠিক আছে, এগুলো নিশ্চয়ই বলতে হবে। AlCl3, ঠিক আছে, AlCl3 এগুলো, এটা 6টা ইলেকট্রন আছে, এটা 4টে ইলেকট্রন আছে, 6 ইলেকট্রন সিস্টেম। এটা 4 ইলেকট্রন সিস্টেম, এটাও দেখুন 6 ইলেকট্রন সিস্টেম। এগুলো হচ্ছে সব কি অসম্পূর্ণ অষ্টক, ঠিক আছে, অসম্পূর্ণ অষ্টক। আচ্ছা, নেক্সট 2 নম্বর টাইপ একটা হতে পারে। 2 নম্বর কি হতে পারে না, যাদের ক্ষেত্রে কি আছে না অড ইলেকট্রন, যাদের ক্ষেত্রে আছে, ঠিক আছে, অড ইলেকট্রন, হ্যাঁ, অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট, অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট অণু, যেমন হচ্ছে NO, NO2, এদের ক্ষেত্রে অষ্টক পূর্তি হয়। কিরকম দেখুন, NO ক্ষেত্রে যদি বলি আমরা, তো NO কিরকম দেখতে, এন ডবল বন্ড। এখানে কি আছে, এটাতে আমরা দেখব দুটো লোন পেয়ারের আছে, আর তার সাথে নাইট্রোজেনের কি আছে, এখানে 3টি ইলেকট্রন আছে। ঠিক আছে, 5টা ইলেকট্রন ছিল, দুটো বন্ড করেছে, তারপর 3টি ইলেকট্রন এখানে আছে। আবার যদি আমি NO2 এর ক্ষেত্রে বলি, তাহলে NO2 এর ক্ষেত্রে দেখুন কি হচ্ছে, একদিকে ডবল বন্ড আছে, একদিকে সিঙ্গেল বন্ড আছে, ঠিক আছে। তো এক্ষেত্রেও দেখুন কি আছে, নাইট্রোজেনের একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, নাইট্রোজেনের সিঙ্গেল ইলেকট্রন আছে। আর এখানে কি আছে না, এটা তো কোঅর্ডিনেট বন্ড, তারপর দুটো ইলেকট্রনই দিয়ে দিয়েছে, এখানে দুটো ইউজ করছে, আর এখানে দুটো, চারটে, তাহলে একটা ইলেকট্রন আছে। এইগুলো অক্টেট ফিল আপ আছে না, নাইট্রোজেনের এখানে অক্টেট ফিল আপ হয় না, ঠিক আছে, নাইট্রোজেনের অক্টেট ফিল আপ হচ্ছে না, ঠিক আছে। তো এগুলো হচ্ছে অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট অণু, এগুলোর ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, আর নেক্সট হচ্ছে আরেকটা 3 নাম্বার, এটাতেই লিখে দিচ্ছি, আগে ইয়ে করছি। 3 হচ্ছে নেক্সট হচ্ছে না অষ্টক বৃদ্ধি বা 8 এর থেকে যদি বেশি অষ্টক সম্প্রসারণ হতে পারে। অষ্টক বৃদ্ধি, সম্প্রসারণ, বৃদ্ধি, অর্থাৎ 8 এর থেকে বেশি ইলেকট্রন কার ক্ষেত্রে থাকবে, যেমন ধরুন PCl5, কটা ইলেকট্রন আছে, 10টা ইলেকট্রন আছে। SF4, 10টা ইলেকট্রন আছে। SF6, 12টা ইলেকট্রন আছে। BRF5, 12টা ইলেকট্রন আছে। IF7, 14টা ইলেকট্রন আছে। এগুলো দেখুন সবার ক্ষেত্রে কি হচ্ছে না, আমাদের বেশি ইলেকট্রন আছে, ঠিক আছে। যদি H2SO4 এর ক্ষেত্রেও বলি, তো H2SO4 এর ক্ষেত্রেও তাই। H2SO4 যদি আমরা एग्जांपल নিই, H2SO4 এর ক্ষেত্রে সালফারের 12টা ইলেকট্রন আছে। এদের স্যার, ক্ষেত্রে, হ্যাঁ বলুন। এই বলছি ওই অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট অণু NO আর NO2, ওই হ্যাঁ N থেকে O এর দিকে তীর চিহ্ন দিয়েছেন, মানে ওটা কি সম্পূর্ণ দিয়ে দেয়? হ্যাঁ, সম্পূর্ণ দিয়ে দেয়, হ্যাঁ, আচ্ছা, ওখানে দুটো দুটো ইলেকট্রনই শেয়ার করছে। এগুলোতে যেমন সমযোজী বন্ধনে একটা ইলেকট্রন শেয়ার হচ্ছে, আর ওখানে মানে একটা একটা করে, আর এখানে অসমযোজী বন্ধন মানে দুটোই দিচ্ছে, ঠিক আছে, দুটোই দিচ্ছে। স্যার ঠিক আছে স্যার। হুম, চলুন next। আচ্ছা, এই হলো গিয়ে আমাদের অষ্টক সূত্রের ব্যতিক্রম। অষ্টক সূত্রের ব্যতিক্রম। এবার হচ্ছে যে আমরা পড়ব হচ্ছে কি আয়নিক, আয়নিক কম্পাউন্ড, এবং যদি আমরা ইয়ে বলি আর কি, আয়নিক কম্পাউন্ড এবং হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড, তাদের ডিফারেন্স বললে তো আমরা এই করতেই পারি। তড়িৎযোজী এবং সমযোজী যৌগের ধর্মগুলো সেগুলো একটু দেখবেন, ওখানে লেখা আছে অলরেডি। তড়িৎযোজী যৌগগুলোর ক্ষেত্রে যেহেতু স্থির কার্যের আকর্ষণ বল থাকে, তো এদের কি হয়, এদের আচ্ছা, কারা গঠন করতে পারে, হুম, কারা গঠন করে, তড়িৎযোজী বন্ধন কারা গঠন করে, বা আয়নীয় বন্ধন কারা গঠন করে, আয়নীয় বন্ধন, এই আয়নীয় বন্ধন কারা গঠন করে, প্রথমে লিখছি আমি। এগুলো যদিও বলার কথা নয়, কিন্তু আমি বলে দিচ্ছি, তবু এগুলো একবারেই, হ্যাঁ, এগুলো থেকে হয়তো কোশ্চেনও আসবে না। ওই আগের যেটা বললাম ওটা থেকে কোশ্চেন আসতে পারে। গঠনের শর্ত, গঠনের শর্ত কি কি, এক হচ্ছে গিয়ে যে ধাতু, মানে এখানে দেখুন কে কে একটা ধাতু, ধাতু কি করে, ইলেকট্রন বর্জন করে, ঠিক আছে, যে ক্যাটায়নে পরিণত হয়। আর অধাতু কি করে, অধাতু ইলেকট্রনটাকে গ্রহণ করে, এটা অ্যানায়নে পরিণত হয়। এবং এই ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে কি হয়, একটা স্থিরকারী আকর্ষণ বল তৈরি হয়। এখানে আমরা দেখতে পাবো যে গঠনের শর্ত কি, গঠনের শর্ত হচ্ছে ধাতু নিম্ন, নিম্ন আয়নাইজেশন এনার্জি,
এক। দুই হচ্ছে কি, ঠিক আছে, ধাতুর নিম্ন আয়ু। নেক্সট হচ্ছে যে অধাতু যেটা থাকবে, সেই অধাতুর উচ্চ ইলেকট্রন অ্যাফিনিটি, উচ্চ ইলেকট্রন আসক্তি থাকতে হবে। আর হচ্ছে কি না, উচ্চ ল্যাটিস শক্তি। এই ল্যাটিস শক্তিটা কি সেটা আসছে, উচ্চ ল্যাটিস শক্তি, ঠিক আছে, উচ্চ ল্যাটিস শক্তি। এই তিনটে হচ্ছে গঠন শর্ত, জিজ্ঞাসা করতে পারে নর্মালি, যদি খুব সোজা কোশ্চেন দেয়, ঠিক আছে, নর্মালি দিয়ে দিতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এদের এই যে মানে এখানে কি হচ্ছে, মেটাল বা ধাতুটা ইলেকট্রন বর্জন করছে এবং অধাতু অ্যানায়ন বর্জন করছে, দিয়ে এটা গঠন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এক্সেপশন যদি বলে যে আয়নীয় বন্ধন আছে, কিন্তু এটা এক্সেপশন যদি বলি আমি, হ্যাঁ, এটা ব্যতিক্রমের যদি কথা বলি, তো ব্যতিক্রম অনেক আছে। এরকম কিরকম দেখুন, NH4Cl, NH4 প্লাস Cl মাইনাস, এখানে NH4 প্লাস Cl মাইনাস, ঠিক আছে। NH4 কি ধাতু? যেহেতু কারোর ধাতব ধর্ম নেই, ঠিক আছে, মেটালিক ক্যাটায়ন নেই। NH4 NO3, NH4 প্লাস NO3 মাইনাস, এটারও দেখুন ধাতব ক্যাটায়ন নেই, তাহলে এদের এটা ক্ষেত্রে আমরা বলবো যে ব্যতিক্রম এগুলো, ঠিক আছে, ধাতব ক্যাটায়ন নেই এগুলোর ক্ষেত্রে। ওকে, নেক্সট হচ্ছে কি যে এই ল্যাটিস এনার্জি স্টেবল আয়নিক বন্ড বানাতে সাহায্য করে আর কি, ঠিক আছে। ল্যাটিস এনথালপি বা ল্যাটিস এনার্জিটা কি সেটা আমরা একটু আগে পড়ি, ঠিক আছে। ল্যাটিস, ল্যাটিস শক্তি বা বলা হচ্ছে জালক শক্তি। কাকে বলা হয় ল্যাটিস শক্তি, কেউ বলতে পারবেন? ল্যাটিস শক্তি কাকে বলে, কেউ বলতে পারবেন? ল্যাটিস শক্তি কাকে বলে, পারবেন কেউ বলতে? স্যার, মৌলের মধ্যে যে এগুলো পরমাণুগুলো আছে, ওগুলো যে বন্ডিং এর জন্য, মানে ওদের যে অ্যারেঞ্জমেন্টের জন্য যে শক্তি তত্ত্ব, স্যার, ওটাই। না, এটা আমরা অ্যাকচুয়ালি বলবো এটাকে এরকম করে, যে যদি যে কনস্টিটিউয়েন্ট যে আয়নগুলো আছে, ঠিক আছে, অর্থাৎ যেগুলো গঠন করছে এই আয়নীয় বন্ধনটাকে, যেগুলো গঠন করবে, সেইগুলো সেইগুলো থেকে যদি 1 গ্রাম সংকেত হওয়ার পরিমাণ কোনো একটা আয়নীয় যৌগ তৈরি হয়, তাহলে যে পরিমাণ শক্তির মুক্তি ঘটে, হ্যাঁ, অর্থাৎ যে পরিমাণ শক্তির মুক্তি ঘটে তাকে বলা হচ্ছে ল্যাটিস শক্তি। দেখবেন ইয়েতে লেখা আছে, যে ইয়েটা আমি দিয়েছি ওটা থেকে, তাহলে গ্যাসীয় ক্যাটায়ন বা অ্যানায়ন থেকে, হ্যাঁ, 1 গ্রাম সংকেত ভর যদি ইয়ে হয়, তাহলে যেমন ধরুন আমি লিখছি যে একটা M প্লাস গ্যাসীয় এ মাইনাস অ্যানায়ন, এটা এই দুটো থেকে কি হবে, এম এ ফরমেশন হবে, ঠিক আছে, এম প্লাস এ মাইনাস, এটা সলিড ক্রিস্টাল তৈরি হচ্ছে, এখানে ক্রিস্টাল তৈরি হচ্ছে। এই যে ক্রিস্টালটা যখন তৈরি হলো, তো এর সাথে সাথে কি হলো, একটা এনার্জি এখানে বেরিয়ে গেল। এই ইউটাকে বলা হয় ল্যাটিস শক্তি। অর্থাৎ গ্যাসীয় ক্যাটায়ন ও অ্যানায়ন থেকে যদি আপনার হচ্ছে গিয়ে, ঠিক আছে, গ্যাসীয় ক্যাটায়ন অ্যানায়ন থেকে যদি হচ্ছে গিয়ে আপনার একটা ল্যাটিস, মানে একটা ক্যালাস তৈরি হয়, কঠিন ক্যালাস তৈরি হয়, তাহলে যে শক্তিটার মুক্তি ঘটে সেটাকে বলা হচ্ছে কি ল্যাটিস শক্তি, ঠিক আছে। উল্টোটাও হতে পারে, মানে যদি ধরুন এরকম হলো যে একটা ওয়ান সংকেত ভর পরিমাণ, এক সংকেত ভর পরিমাণ একটা আয়নিক গ্যালাস আছে, এম প্লাস এ মাইনাস ই সলিড, এটাকে যদি ভাঙা হয়, তাহলে ভাঙলে এখানে কি হবে না, এম প্লাস ক্যাটায়ন তৈরি হবে, অ্যান্ড এ মাইনাস গ্যাসিয়াস, দুটো গ্যাসীয় ক্যাটায়ন ও অ্যানায়ন তৈরি হচ্ছে। তখন এখানে কি হচ্ছে, এই পরিমাণ শক্তি দিতে হবে। এই যে শক্তিটা বেরোচ্ছে বা শক্তিটা দিতে হচ্ছে, এই দুটোই হচ্ছে গিয়ে কি ল্যাটিস শক্তি, ঠিক আছে। এটাই দুটোই হচ্ছে গিয়ে ল্যাটিস শক্তি। এই ল্যাটিস শক্তির মানটা যত বেশি হয়, মনে রাখবেন এটা ভালো ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে, যে ল্যাটিস শক্তির মান যত বেশি হয়, মান যত বেশি, আয়নীয় বন্ধন তত, আয়নীয় বন্ধন তত বেশি শক্তিশালী, শক্তিশালী, ঠিক আছে, শক্তিশালী। আচ্ছা, এটা একটু ভালো করে মনে রাখবেন। আচ্ছা, যত বেশি শক্তিশালী হবে, শক্তিশালী তো বটেই, সাথে সাথে আবার কি হচ্ছে না, স্টেবিলিটিও বাড়বে সব থেকে, ঠিক আছে। শক্তির মান যত বেশি, এটা থেকে বলতে পারি যে আয়নীয় ক্যালাসের, আয়নীয় ক্যালাসের স্থায়িত্ব তত বেশি, তত বেশি।
এখন এখান থেকে একটা ইকুয়েশন আছে, বর্নল্যান্ড ইকুয়েশন বলা হয়। সেই বর্নল্যান্ড ইকুয়েশনটা কি? ল্যাটিস শক্তি সম্পর্কিত একটা ইকুয়েশন আমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে বর্নল্যান্ড ইকুয়েশন। এই বর্নল্যান্ড ইকুয়েশনটা মানে ল্যাটিস শক্তি কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে সেটার জন্য আমরা করতে পারবো বর্নল্যান্ড ইকুয়েশন। সমীকরণ এটা কি? বর্নল্যান্ডের ইকুয়েশনটা ইউ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে মাইনাস এ স্কয়ার জেড প্লাস জেড মাইনাস এন এ ডিভাইডেড বাই আর ইন্টু 1 মাইনাস 1 বাই এন। ঠিক আছে, এর মধ্যে এখানে কোনটা কি একটু জেনে নিই আমরা। আচ্ছা, এই যে এটা হচ্ছে গিয়ে মেডুলান কনস্ট্যান্ট বলা হয়, একে বলা হয় মেডুলান ধ্রুবক। যদিও এত বড় ইকুয়েশনটা আমাদের দরকার নেই, এখানে লাগবে না। ঠিক আছে, সিলেবাসে ক্লিয়ারলি কিছু বলাও নেই যে বর্ণালী ইকুয়েশনটা থাকবেই থাকবে না। ঠিক আছে, তাও পড়িয়ে দিচ্ছি। এনে তো জানি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা। আচ্ছা, এই এন কে বলা হয় বর্ন এক্সপোনেন্ট, বর্ন এক্সপোনেন্ট বা বলা হয় এক্সপোনেন্ট ধ্রুবক, এটাও একটা এক্সপোনেন্ট। আচ্ছা, জেড প্লাস জেড মাইনাস কি? জেড প্লাস আর জেড মাইনাস এটা হচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়ন, আধান। আর আরটা কি না, ক্যাটায়ন ও অ্যানায়নের দূরত্ব, ক্যাটায়ন ও অ্যানায়নের দূরত্ব। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই জিনিসগুলো পেলাম। আচ্ছা, ই তো জানেন এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর একটা, আর কিছু না। হ্যাঁ, এবার এই ইউটা ডিপেন্ড করছে কার কার উপরে। দেখুন মেডেলান ধ্রুবক ওটা কনস্ট্যান্ট, এন এ অ্যাভোগাড্রো সংখ্যা ইট ইজ অলসো এ কনস্ট্যান্ট। ঠিক আছে, n is a Born exponent, it is also a constant, and we can write u proportional to z plus z minus divided by r। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে আধান যত বাড়বে তত কি হবে, আধান যত বাড়বে তত তত আমি এখান থেকে আবার ফার্দার বলতে পারি ইউ প্রপোর্শনাল টু জেড প্লাস জেড মাইনাস। ঠিক আছে, আর বলতে পারি ইউ প্রপোর্শনাল টু 1/r। ঠিক আছে, অর্থাৎ আধান বাড়লে ল্যাটিস শক্তি বাড়বে। ঠিক আছে, আধান বাড়লে ল্যাটিস শক্তি বাড়বে, আধান বাড়লে ইউ লিখে দিচ্ছি, ইউ বাড়ে। ঠিক আছে, এক্সাম্পল এক্সাম্পল লিখি, চলুন এক্সাম্পল। কি এক্সাম্পল নেব এখানে? এক্সাম্পল নিচ্ছি আমরা NaCl আর MgO বললাম। NaCl MgO ল্যাটিস শক্তি কার বেশি? এখানে আছে Na প্লাস Cl মাইনাস, এখানে Mg প্লাস O মাইন, Mg2 প্লাস O2 মাইনাস। আধান এখানে বেশি, তার মানে এটা ল্যাটিস শক্তি বেশি হবে MgO। ঠিক আছে, আচ্ছা ইউ প্রপোর্শনাল টু 1/r, এটার এক্সাম্পল দেখি। LiF, LiCl, LiBr and Li. Okay, it is F minus Cl minus Br minus I minus। আর Li প্লাস তো সবার ক্ষেত্রে কনস্ট্যান্ট আছে। এগুলোর ক্ষেত্রে যদি আমরা আকারের ক্রম দেখি তো আকার কি হবে, আকার যদি বাড়ে তাহলে দূরত্বও বাড়বে, আর এর মানও বাড়বে। হ্যাঁ, তার মানে দূরত্ব বাড়লে কি হয়, ইউ কমে যায়, ল্যাটিস শক্তির ক্রম হবে, ল্যাটিস শক্তির ক্রম হবে এটা, এটা হবে ল্যাটিস শক্তির ক্রম। আই হোপ এই অবধি সবার বোঝা গেছে, এই অবধি কার কোনো প্রবলেম নেই? এই অবধি কার কোনো সম্ভব আছে? অসুবিধা কারো? না প্রবলেম স্যার, না না কারো প্রবলেম, এনি প্রবলেম? যদি কারো সমস্যা থাকে বলবেন, যদি কারো মনে হচ্ছে খুব স্পিডে পড়ানো হচ্ছে তাহলেও বলবেন। কিন্তু দেখুন আমাদের যা সিলেবাস তাতে করে আমাদেরকে একটা করে মানে স্পিডেই যেতে হবে, কিছু করার নেই। তো সেটা বোঝা গেল? স্যার স্যার হ্যাঁ বলুন বলুন। স্যার বলছিলাম ওই ল্যাটিস শক্তি আর ওই বন্ধন শক্তি এখানে তো কি দুটো একই না আলাদা, মানে একই তো, সেই বন্ড তৈরি হওয়ার জন্য এটার এনার্জি যে রিলিজটা করছে, বাট হ্যাঁ, মানে ল্যাটিস শক্তিকে শুধু আয়নীয় যৌগের ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারবো, বন্ধন শক্তি মানে যে কোনো ওখানে, বন্ডের ক্ষেত্রে হতে পারে। বাট ওটাকে আমি বন্ধন শক্তি বলতে পারি হ্যাঁ, কেন পারি না, মানে সব জায়গায় নয়, কিছু ক্ষেত্রে হবে, এটা আয়নীয় বন্ধনের ক্ষেত্রে হতে পারে, বলাই যেতে পারে। ল্যাটিস ঠিক আছে, শক্তি। হুম, হ্যাঁ বলতে পারি। ওকে, চলো তাহলে এবার আরেকটা শক্তি আছে এখানে, সেটা একটু পড়ে নিতে হবে, জাস্ট রিলেশন করে। দ্রাবক আয়ন শক্তি বা ইংরেজিতে বলা হয় সলভেশন এনার্জি, সলভেশন এনার্জি। কোনো একটা ক্রিস্টাল, কোনো একটা 1 গ্রাম সংকেত ভর বিশিষ্ট ক্রিস্টাল যদি কোনো দ্রাবকে দ্রবীভূত হয় তো যে পরিমাণ শক্তির মুক্তি ঘটে সেটাকেই বলা হচ্ছে দ্রাবক আয়ন শক্তি। ঠিক আছে, কোনো
আয়নীয় ক্যালাসের এক গ্রাম সংকেত ভর পরিমাণ কোনো দ্রাবকে দ্রবীভূত হলে যে পরিমাণ শক্তির মুক্তি ঘটে তাকে দ্রাবকায়ন শক্তি বলে। আচ্ছা, জলের ক্ষেত্রে জল যদি দ্রাবক হয়, জল দ্রাবক হিসেবে ব্যবহৃত হলে তাকে বলা হয়, তাকে হাইড্রেশন শক্তি বলে। হাইড্রেশন শক্তি, জল যোজন শক্তি বলে, হাইড্রেশন শক্তি বলে। আচ্ছা, এই দ্রাবকায়ন শক্তির ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনার হচ্ছে গিয়ে দ্রাব্যতার শর্ত বলতে পারি আমরা। দ্রাব্যতার শর্ত হচ্ছে গিয়ে যে ল্যাটিস শক্তির মান, যদি কোনো আয়নীয় ক্যালাসের ল্যাটিস শক্তিকে সবসময় কি হতে হবে, দ্রাবকায়ন শক্তির থেকে কম হতে হবে। তবেই দ্রবীভূত হবে কোনো দ্রাবকে দ্রাব্যতার শর্ত হচ্ছে কি না, ল্যাটিস শক্তির মানটা হচ্ছে গিয়ে দ্রাবকায়ন শক্তির থেকে কম হতে হবে। ঠিক আছে, যেমন আমরা বলতে পারি যে CaCl2, মানে এটা মুখস্থ করার দরকার নেই মোটেই, এটা একটা কারণ জিজ্ঞাসা করতে পারে যে কেন এটা দ্রবীভূত হয়। CaCl2 এটা জলে দ্রবীভূত হয়, ঠিক আছে, এটা জলে দ্রবীভূত হয়, জলে দ্রাব্য, কিন্তু CaF2 দ্রবীভূত হয় না। এই কারণেই হয় না। CaF2 এর ক্ষেত্রে কি হয়, দ্রাবকায়ন শক্তির মানটা ল্যাটিস শক্তির থেকে কম হয়। CaF2 এটা বেশি হবে, CaF2 ল্যাটিস শক্তিটা বেশি হচ্ছে, ঠিক আছে। একইভাবে BaCl2 জলে দ্রবীভূত হয়, BaCl2 জলে দ্রাব্য, BaSO4 দ্রাব্য নয়, BaSO4 অদ্রাব্য। কেন? তার কারণ যে অনেক জায়গায় পড়েছিলেন যে BaSO4 অদ্রাব্য, তার কারণ হচ্ছে কি এই দ্রাবকায়ন শক্তির মানটা ল্যাটিস শক্তির থেকে কম হয়, ঠিক আছে। ল্যাটিস শক্তির মানটা সবসময় কম হতে হবে দ্রাবকায়ন শক্তির থেকে, তবে পরে কি হবে না দ্রবীভূত হবে। ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার না ক্লিয়ার না বলুন? এনি প্রবলেম? কারো সমস্যা আছে? স্যার একটু প্রবলেম স্যার, এখানে যখন দ্রাবকায়ন হচ্ছে মানে সলিউশনে, মানে জলে যখন দ্রবীভূত হয়েছে, তো স্যার ধরুন আমি NaCl এর নিয়েছি, তো সেখানে ওই যে বন্ডিংটা আছে মানে Na+Cl- হয়ে যায় না, ডাইরেক্ট ওই NaClটাই ওই জলের ভিতরে? অ্যাকচুয়ালি এটা জলের মধ্যে কি করে না, ওই যে জলের যে H+O- আছে, ধরুন আমি দেখাচ্ছি, একটা জাস্ট যদি পাই দেখাচ্ছি। দেখুন এখানে কি হয়, অ্যাকচুয়ালি দ্রাবকায়ন মানে হচ্ছে গিয়ে এই এখানে জলে যখন দ্রবীভূত হচ্ছে, এই যে এগুলো কি হচ্ছে, সলভেন্ট মলিকিউল, যেগুলো সলভেন্টের মধ্যে যে মলিকিউল আছে H+OH-, সেগুলো কি করবে, এরকম করে ঘিরে দেবে না ওকে, এটাকে বলা হচ্ছে সলভেশন। বুঝা গেল? এটাকে বলা হচ্ছে সলভেশন। সলভেশন মানে তার মানে সেটাকে দ্রাবকায়ন বলছি আমরা। হ্যাঁ, সেটা হচ্ছে এরকম, ওই পজিটিভ একটা যদি দ্রবীভূত করি তাহলে এরকম এভাবেই হয় আর, ঠিক আছে। মানে ওই যে পজিটিভ চার্জগুলো ঠিক উল্টো উল্টো চার্জ দ্বারা ওগুলো ঘিরে দেবে, ঠিক আছে। এই সলিউট আয়নস গুলো, সলিউট মানে যেটা দ্রবীভূত করেছি, ধরুন জলে আমি কি করলাম, জল আছে, জলের মধ্যে NaCl দিলাম, তো জলের মধ্যে NaCl দিলে কি হচ্ছে, Na+ আর Cl- এগুলোকে ঘিরে দেবে না, এই H2 গুলো, Na+ কে ঘিরবে OH- গুলো, এই H+ গুলো, ঠিক আছে। অর্থাৎ যে অপোজিট চার্জ যে মলিকিউল গুলো, সেগুলোকে ঘিরে রাখবে, এটাই হচ্ছে সলভেশন। বোঝা গেল?
স্যার এইখানে এরপর যখন Na প্লাস OH মাইনাসের সঙ্গে যখন ওই অ্যাট্রাক্টে যায় সে সময় এনার্জি রিলিজ করে, তো তো সেটাই ওই এনার্জিটা না? সলভেশন এনার্জি, একদম সেটাই সলভেশন এনার্জি। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে। চলুন নেক্সট হচ্ছে যে এই আয়নীয় বন্ধনের সমযোজী চরিত্র। আয়নীয় বন্ধনের সমযোজী চরিত্র, ফাজানের সূত্র মনে রাখবেন একটু, খুব কাজের জিনিস না। ফাজানের সূত্র, ফাজানের সূত্রটা তো পড়বো আমরা অবশ্যই, তার আগে একটা জিনিস বলি। কি জিনিস? ধরুন এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়নের থেকে অ্যানায়নের সাইজ বড় হয় নরমাল, হয়তো হয় কি না? এবারে ক্যাটায়নে কি আছে? ইলেকট্রনের ঘাটতি আছে। ক্যাটায়নে ইলেকট্রনের ঘাটতি আছে। আর অ্যানায়নে কি আছে? ইলেকট্রনের বেশি আছে, ইলেকট্রন বেশি আছে। ক্যাটায়নে ইলেকট্রন ঘাটতি আর অ্যানায়নে ইলেকট্রন বেশি। তো ক্যাটায়ন কি করবে? ক্যাটায়ন এই অ্যানায়নের ইলেকট্রন যে ক্লাউডটা, সেটাকে নিজের দিকে টানবে কিনা বলুন তো? ওর তো অভাব আছে, ক্যাটায়ন তো ভিখারি, ওর ইলেকট্রন নাই। তো কি করবে? পাশের জন যার কাছে আছে, হ্যাঁ, তো ওর কাছ থেকে কাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে নিজের দিকে, হ্যাঁ। এবার একইভাবে এই অ্যানায়নের মধ্যে কি হচ্ছে? একটা ইলেকট্রন ওকে দেওয়ার টেন্ডেন্সি তৈরি হচ্ছে। ক্যাটায়ন যে এক হাতে তালি বাজান আমরা জানি হয়তো, ঠিক আছে? তো সেরকম আর কি এখানে একদম ক্যাটায়ন অ্যানায়নকে যখন টানছে, অ্যানায়নের মধ্যে কি হচ্ছে? একটা ওকে ইলেকট্রন দেওয়ার বা ওর সাথে মিশে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে। এবং একটা সময় পর কি হলো? এই ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটো কি করলো না, পরস্পর ওভারল্যাপ করে গেল একটা সময় পরে। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন কি করলো? একটা সময় পরে ওভারল্যাপ করে গেল। এই ওভারল্যাপিং যে প্রপার্টিটা, এটা কার প্রপার্টি? সমযোজী বন্ধনের প্রপার্টি। আয়নীয় বন্ধনের ক্ষেত্রে কি হচ্ছিল? ক্যাটায়ন অ্যানায়ন একটা অন্যটাকে টানছিল, ঠিক আছে? ক্যাটায়ন অ্যানায়ন নিজে মানে একটা অন্যটাকে টানছিল। এখানে কি হচ্ছে? ক্যাটায়ন অ্যানায়ন মানে টানার ফলে, ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রন থেকে নিজের দিকে টানার ফলে কি হচ্ছে? ওদের মধ্যে সমযোজী চরিত্র বাড়ছে। কেন? না, ওখানে ওই যে ওভারল্যাপিংটা হচ্ছে। তো এই ওভারল্যাপিং যত বেশি হবে, অভিলেপন যত বেশি হয়, অভিলেপন যত বেশি, অভিলেপন যত বাড়বে, তত কি হয়? তত হচ্ছে সমযোজী চরিত্র বেশি, সমযোজী চরিত্র বেশি। তো এই সমযোজী চরিত্র কখন কখন বাড়বে, এটার জন্য কি আছে? একটা সূত্র আছে, ফাজানের সূত্র বলা হয়। তো ফাজানের সূত্রে কি বলা হয়েছে? ফাজানের সূত্র এবার আমরা পড়ব। ফাজানের সূত্র, ফাজানের সূত্র কি বলেছে? আচ্ছা, এক মিনিট দিয়ে প্রথমে লিখি যে, লিখছি যে আয়নীয় বন্ধনের সমযোজী চরিত্র তত বৃদ্ধি পায়, কখন বৃদ্ধি পায়? এক হচ্ছে ক্যাটায়নের আকার যত ছোট হয়, ক্যাটায়নের আকার যত ছোট হয়, ক্যাটায়নের আকার যত ছোট, ক্যাটায়নের আকার যত ছোট তত কি করছে? বেশি পরিমাণ ইলেকট্রন ওকে নিজের দিকে টানবে, হ্যাঁ। এই যে ঘটনাটাকে, এই ঘটনাটাকে বলা হয় পোলারাইজেশন, মনে রাখবেন এটা, পোলারাইজেশন বা ধ্রুবায়ন। নোটসে সব লেখা আছে, ঠিক আছে? একে বলা হয় ধ্রুবায়ন, ঠিক আছে? ক্যাটায়নের এই অ্যানায়নকে নিজের দিকে টানার ক্ষমতাটাকে বলা হয় ধ্রুবায়ন ক্ষমতা বা পোলারাইজেশন পাওয়ার, ধ্রুবায়ন ক্ষমতা। আর এই যে অ্যানায়নের একটা কি হয়? টেন্ডেন্সি থাকে বিকৃত হওয়ার। এই বিকৃত হওয়ার যে টেন্ডেন্সিটা, সেই বিকৃত হওয়ার টেন্ডেন্সিটাকে বলা হয় ধ্রুবীয়তা, ঠিক আছে? একে বলা হয় ধ্রুবীয়তা বা পোলারাইজিবিলিটি, পোলারাইজিবিলিটি, ঠিক আছে? পোলারাইজিবিলিটি। আচ্ছা, যেটা বলছিলাম, ক্যাটায়নের আকার যত ছোট হয়, এই ক্যাটায়নের আকার ছোট হলে কি হবে? ধ্রুবায়ন ক্ষমতা বেশি হয়, ধ্রুবায়ন ক্ষমতা বেশি, ধ্রুবায়ন ক্ষমতা বাড়ে। তো ধ্রুবায়ন ক্ষমতা যদি বাড়ে, তাহলে কি হবে? ধ্রুবায়ন ক্ষমতা যত বাড়বে তত কি হবে? এখানে সমযোজী চরিত্র বেশি হবে, ঠিক আছে? যেমন ধরুন একটা এক্সাম্পল বলি, LiCl, NaCl,
এসিএল, সিএসসিএল, আচ্ছা আরবিসিএল টা মাঝে আরবিসিএল অ্যান্ড সিএসসিএল। দেখুন এখানে সিএল মাইনাস কনস্ট্যান্ট আছে, তাহলে এলআই প্লাস, এখানে এনএ প্লাস, কে প্লাস, আরবি প্লাস, সিএস প্লাস। আচ্ছা, পর্যায় বরাবর এই শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামলে কি হয়, আকার কি হয়, বাড়ে। আকার তো বাড়বে, আকার যত বাড়বে তত কি হবে, সমযোজী চরিত্র কমবে। তাহলে সমযোজী চরিত্রের ক্রম কি হবে, সমযোজী চরিত্রের ক্রম হয়ে যাবে কি, এলআইসিএল সব থেকে বেশি সমযোজী, তারপর হচ্ছে এনএসিএল, তারপর হচ্ছে আরবিসিএল, তারপর হচ্ছে সিএসসিএল। বোঝা গেল? এটা গেল 1 নাম্বার পয়েন্ট। ঠিক আছে, আয়নীয় বন্ধনের সমযোজী চরিত্র তত বৃদ্ধি পায়, হ্যাঁ, ক্যাটায়নের আকার যত ছোট হয়। 2, অ্যানায়নের আকার যত বড় হয়, অ্যানায়নের আকার যত বড় হয়, ঠিক এরকম। ধরুন এক্সাম্পল, অ্যানায়নের আকার যত বড় হয় তত কি হয়, এর এর ওই বিকৃত হওয়ার প্রবণতাটা বাড়ে, মানে ধ্রুবীয়তা তত বেশি হয়, ধ্রুবীয়তা তত বেশি। আচ্ছা, কিরকম বিষয়টা, এক্সাম্পল NaCl, NaF লিখছি প্রথমে, NaCl, NaBr and NaI। ঠিক আছে, এখানে কি পাওয়া যাচ্ছে, F মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস। ঠিক আছে, আকার কি হচ্ছে, এদিকে বাড়ছে, আকার এদিকে বাড়ছে, আকার বেড়ে যাচ্ছে। তো আকার যদি বাড়ে তাহলে সমযোজী চরিত্রের ক্রম কি হবে, সমযোজী চরিত্রের ক্রম আসবে, সমযোজী চরিত্রের ক্রম চলে আসবে। NaF সব থেকে কম সমযোজী, NaCl, তারপরে NaBr, তারপর হচ্ছে NaI। ওকে, এটা আসবে সমযোজী চরিত্রের ক্রম। নেক্সট দেখুন, নেক্সট হচ্ছে গিয়ে নেক্সট পয়েন্ট 3 নাম্বার, ক্যাটায়ন ও অ্যানায়নের আধান যত বেশি হয়, ক্যাটায়ন ও অ্যানায়নের আধান যত বেশি হয়। ঠিক আছে, কিরকম, ধরুন হচ্ছে কি NaCl, MgCl2, AlCl3, এখানে পাচ্ছি Na প্লাস, Mg2 প্লাস, Al3 প্লাস। ঠিক আছে, তো ক্যাটায়নের আকার বাড়লে কি হবে, সমযোজী চরিত্র বাড়বে, এদিকে সমযোজী চরিত্র কম, সমযোজী চরিত্র। ঠিক আছে, তো স্যার এইগুলো স্বীকারই করলাম থাকে, এই সমযোজী চরিত্র এক হচ্ছে ডিরেক্টলি আপনাকে জিজ্ঞাসা করতে পারে সমযোজী চরিত্র কার বেশি কার কম। ঠিক আছে, এটা ডিরেক্টলি দিতে পারে, যদি ডিরেক্টলি না দেয় তাহলে জিজ্ঞাসা করতে পারে কি কি হতে পারে, দেখুন সমযোজী চরিত্র বাড়লে কি কি হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আয়নীয় চরিত্র, সমযোজী চরিত্র যত বাড়বে তত আয়নীয় চরিত্র কি হবে, কমবে, আয়নীয় চরিত্র তত কমবে। আয়নীয় চরিত্র যত কমবে তত কি হবে, বয়লিং পয়েন্ট কমে যাবে, মেল্টিং পয়েন্ট, গলনাঙ্ক, এটা স্ফুটনাঙ্ক, এটা গলনাঙ্ক, এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। ঠিক আছে, এগুলো ওকে। নেক্সট হচ্ছে যে পোলার দ্রাবকে দ্রাব্যতা কমে যাবে, পোলার দ্রাবকে দ্রাব্যতাও কমবে। আর কি কমবে, তাপীয় স্থায়িত্ব কমে যাবে, তাপীয় স্থায়িত্ব কমে যাবে। ঠিক আছে, তাপীয় স্থায়িত্ব কমবে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে গিয়ে চেঞ্জেস, এগুলো চেঞ্জেস সমযোজী চরিত্র বাড়লে। যেমন ধরুন একটা কোশ্চেন খুব পড়তো, যখন আমরা 11-12 পড়েছি তখন খুব পড়তো, তাহলে পড়তেও পারে। ঠিক আছে, যে AgF, AgCl, AgBr আর AgI, এটা জলের দ্রাব্যতার ক্রম, জলের দ্রাব্যতার ক্রম কি হবে বলুন তো, এটা জলের দ্রাব্যতার ক্রম কি হবে। প্রথম কথা, এদের Ag প্লাস সবার ক্ষেত্রে কনস্ট্যান্ট, শুধু অ্যানায়নের চেঞ্জ, Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস। অ্যানায়নের আকার যত বাড়ে তত সমযোজী চরিত্র বাড়ে, সমযোজী চরিত্র যত বাড়ে তত কি হয়, জলের দ্রাব্যতা তত কমে, জলের দ্রাব্যতা তত কমে। তো AgI এর সব থেকে কম দ্রাব্যতা, তাহলে দ্রাব্যতার ক্রম কি হয়ে যাবে, AgF গ্রেটার দেন AgCl, গ্রেটার দেন AgBr and গ্রেটার দেন AgI। ক্লিয়ার অর নট, ক্লিয়ার অর নট, বোঝা গেছে না যায়নি?
আচ্ছা চলুন আর একটা কোশ্চেন দেখি, আর একটা কোশ্চেন দেখি। বললো BeCO3, MgCO3, CaCO3, SrCO3 and BeCO3 এদেরকে তাপীয় স্থায়িত্ব অনুযায়ী সাজাতে হবে। তাপীয় স্থায়িত্ব অনুযায়ী এদেরকে সাজাতে হবে। কি করে সাজাবো? বলুন, এটা তো নিজেরা পারবেন। এখানে চেঞ্জেস CO3 2- সবার ক্ষেত্রে কমন, চেঞ্জ কোথায়? Be2+, Mg2+, Ca2+, Sr2+ and Ba2+। ক্যাটায়নের আকার যত বৃদ্ধি পায় আয়নীয় চরিত্র তত বৃদ্ধি পায়। ক্যাটায়নের আকার যত ছোট সময় চরিত্র বেশি, তাহলে B2+ এর সময় চরিত্র সব থেকে বেশি BeCO3, তার মানে ওর কি তাপীয় স্থায়িত্ব সব থেকে কম, তাহলে তাপীয় স্থায়িত্ব কি হবে? BeCO3 সব থেকে কম, তারপরে হবে MgCO3, CaCO3, SrCO3 and BaCO3। Is it clear or not? Is it clear or not? এই অবধি কারো কোনো সমস্যা আছে বলুন। স্যার ভাষাটা একটু বলে দিন স্যার, এই AgF AgCl টা কেন, এটা কি সমস্যা? এটা যত আকার বৃদ্ধি পায়, আকার বাড়লে কি হয়? সমযোজী চরিত্র মানে অ্যানায়নের আকার, নেগেটিভের আকার যত বাড়বে তত সমযোজী চরিত্র তো বাড়ে, আর সমযোজী চরিত্র বাড়লে কি হয়? জলের দ্রাব্যতা কমে যায়। সেটা তো করেছি, আর কিছু না। ক্লিয়ার? ক্লিয়ার না ক্লিয়ার না বলুন। স্যার তাপীয় স্থায়িত্ব মানে তো তার মানে স্ফুটনাঙ্ক অনেক বেশি, গণনাঙ্ক অনেক বেশি। অবশ্যই 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 বেশি। ঠিক আছে, আশা করি এই অবধি কারো কোনো সমস্যা নেই, তাই তো? এই অবধি কারো কোনো প্রবলেম নেই তো? না স্যার নেই। চলুন, আচ্ছা এবার হচ্ছে আমরা সমযোজী বন্ধন পড়ব। সমযোজী বন্ধনের বিশিষ্ট জিনিসগুলো দেখব, সেগুলো থেকে কোশ্চেন আসে। সমযোজী বন্ধন ভালো করে দেখুন। সমযোজী বন্ধন মানে তো আমরা জানি সমানভাবে কি করবে, দুটো ইলেকট্রন শেয়ার করবে, দুজনের মধ্যে যদি বন্ড হয়, ঠিক আছে, সমান সংখ্যক ইলেকট্রন এখানে কি করে দান করে, ঠিক আছে। যেমন আমি যদি ফ্লুরিনের ক্ষেত্রে দেখি, তো ফ্লুরিনের কি আছে? 7টা যোজ্যতা ইলেকট্রন আছে ফ্লুরিন, আর একটা ফ্লুরিনেরও আছে এরকম 7টা, যে দুজনে কি করছে, একটা একটা করে ইলেকট্রন শেয়ার করছে এবং এটা তৈরি হচ্ছে বন্ড। এর বন্ড, ওকে। আচ্ছা নেক্সট হচ্ছে যে এই যে মানে ইয়েগুলো হচ্ছে কি বলে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনের গঠন হওয়ার বিভিন্ন তত্ত্ব আছে। আয়নীয় যৌগের যেমন একটাই তত্ত্ব ছিল যে ওই মানে হচ্ছে গিয়ে আয়ন সরি ইলেকট্রন ট্রান্সফার হবে। এখানে কিন্তু অনেকগুলো অনেকগুলো জিনিস এখানে তৈরি হলো। প্রথম হলো অষ্টক সূত্র, তারপরে ছিল ভিভিটি, ভ্যালেন্স বন্ড থিওরি, যোজ্যতা বন্ধন তত্ত্ব, সেটা আসছি সেটা। নেক্সট ছিল হচ্ছে আপনার হাইব্রিডাইজেশন, ভিএসিপিআর এলো, তারপরে হাইব্রিডাইজেশন ভিএসিপিআর একই সাথে ছিল, তারপরে ছিল এমওটি, মলিকুলার অরবিটাল। এগুলো সবই আমাদেরকে পড়তে হবে, প্রতিটা ইম্পর্টেন্ট, প্রতিটা জিনিসই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রতিটা জিনিসই কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে মনে রাখবেন, ঠিক আছে। আচ্ছা আশা করি এই অবধি কোনো সমস্যা নেই, এই অবধি কার কোনো প্রবলেম নেই তো? এখানে আরেকটা জিনিস পড়ে নিই, তারপর আমরা ভিভিটিতে চলে যাবো। এরপরে একদম ভিভিটি পড়বো, ব্যালেন্স বন্ড থিওরি। হ্যাঁ, ব্যালেন্স বন্ড থিওরি পড়বো, তারপরে আমরা পরের গুলোতে যাবো। ওকে চলুন, সেটা হচ্ছে ফর্মাল চার্জ। ফর্মাল চার্জ বাংলাতেও ফর্মাল চার্জ বলা হয়, বা এটাকে কার্যকরী আধানও বলে। কার্যকরী আধানও বলা হয়। কার্যকরী আধান কি না, ধরুন আমি ওজনের সংকেত লিখছি, আমি যদি ওজনের সংকেত লিখি, তো ওজনের ক্ষেত্রে কি হবে, তিনটে যে মানে
অক্সিজেন পরমাণু আছে, সেই 3টে অক্সিজেন পরমাণুর নিশ্চয়ই চার্জ সমান নয়। 3টে অক্সিজেন পরমাণু যদি আমি দেখি, তাহলে যেমন ধরুন আমি এখানে ড্র করছি, এই 3টে যে অক্সিজেন পরমাণু আছে এখানে, এই 3টে চার্জ তো সমান নয়। এই 3টে নিশ্চয়ই এদের চার্জ সমান নয়, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এটা তো এটা যদি হয়, তাহলে এই 3টে, ধরুন আমি এই 3টেকে নাম্বারিং করছি, এই 3টে নাম্বারিং হচ্ছে এটা 1, এটা 2 আর এটা 3, ঠিক আছে? এই 3টে আছে ধরুন অক্সিজেন, এদের মধ্যে কার কত চার্জ এটা আমরা ক্যালকুলেট করব কি করে। তো মনে রাখবেন যে ফর্মাল চার্জ ইকুয়ালস টু এফসি, লিখছি এফসি, ফর্মাল চার্জ ইকুয়ালস টু কি হয়, হাফ ইনটু ভি মাইনাস এল মাইনাস হাফ ইনটু এস, এটা ভি মাইনাস এল, ভি মাইনাস এল মাইনাস হাফ ইনটু এস, ঠিক আছে? তো ভিটা কি, ভিটা হচ্ছে গিয়ে যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা, এটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা। এলটা কি, লোন পেয়ার, নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা। আর নেক্সট কি, নেক্সট হচ্ছে গিয়ে এসটা হচ্ছে বন্ধন ইলেকট্রন জোড়ের সংখ্যা, এই জোড়ের সংখ্যা। চলুন আমরা এটার ক্ষেত্রেই দেখি একবার এফসি কত হচ্ছে, ভি। তো এফসি, কার এফসি, না আমি প্রথমে কার বের করছি, না O1 এর বের করছি, ফার্স্ট অক্সিজেনটা বের করছি। কত হবে O1 এর ক্ষেত্রে, বলুন কটা আছে ভ্যালেন্স ইলেকট্রন, অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কটা হয়, সবসময় 6টা হয়, এটার কোনো ব্যতিক্রম নাই, 6ই হবে সবসময়, মাইনাস। আচ্ছা, নিঃসঙ্গ ইলেকট্রন কটা আছে বলুন, এটাতে কটা নিঃসঙ্গ ইলেকট্রন আছে, 4টে, তাহলে 4 মাইনাস হাফ ইনটু এস, বন্ধন কটা করেছে, কটা বন্ধন করেছে, এটা ইলেকট্রন জোড় লিখবো না, ইলেকট্রনের সংখ্যা, কটা বন্ধন গঠন করেছে, দুটো বন্ধন। তো দুটো বন্ধন মানে কটা ইলেকট্রন, দুটো বন্ধন মানে কটা ইলেকট্রন, 4টে ইলেকট্রন, হাফ ইনটু 4, হাফ ইনটু 4, তাহলে কত হচ্ছে 6 মাইনাস 4 মাইনাস 2, দ্যাট ইজ 0। তাহলে একের জন্য কত হলো, এটা চার্জ হচ্ছে 0। যদি 2 নম্বরের ক্ষেত্রে বলি, এফসি অফ O2, এফসি অফ O2 লিখছি আমি, O2 মানে 2 নম্বর কার্বন, O2 মানে এখানে অক্সিজেন নেই, এটার ক্ষেত্রে কত হবে বলুন, 6 মাইনাস নিঃসঙ্গ ইলেকট্রন কটা আছে, দুটো, মাইনাস বন্ধন কটা করেছে, 3টে বন্ধন করেছে, তাহলে হাফ ইনটু 6 হবে, 3টে 6টা ইলেকট্রন, 6 মাইনাস 2 মাইনাস 3, দ্যাট ইজ +1। তাহলে এটার চার্জ কত হলো, O2 চার্জ হচ্ছে +1, ঠিক আছে? যদি আমি বলি O3, O3 এর ক্ষেত্রে কত হলো, এফসি অফ O3, এটার ক্ষেত্রে কত, ভ্যালেন্স ইলেকট্রন, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কত, 6 মাইনাস কটা ইয়ে আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কটা আছে, মানে জোড় তো 3টে মানে 6টা, মাইনাস 6 মাইনাস হাফ ইনটু বন্ধন কটা, একটা বন্ধন করেছে মানে দুটো ইলেকট্রন, দ্যাট ইজ 6 মাইনাস 6 মাইনাস 1, দ্যাট ইজ -1। তাহলে দেখুন O1 এর জন্য কত হলো 0, O2 এর জন্য কত হলো +1, আর O3 এর জন্য কত হলো -1। তাহলে সবার কিন্তু আলাদা আলাদা। এর জন্য কিন্তু কি জানতে হবে আমাদেরকে, লুইস স্ট্রাকচার জানতে হবে। কি জানতে হবে, লুইস স্ট্রাকচার আমাদেরকে জানতে হবে। ক্লিয়ার? লুইস স্ট্রাকচার যদি আমরা জানি তাহলেই করতে পারবো। আচ্ছা চলুন আরো একটা দেখেন, আর দুটো দেখেন, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। CO3 2- এটা আছে দেখুন। প্রথম কাজ কি, এটাকে লেখা, এটা স্ট্রাকচারটা আঁকা। আচ্ছা এটাকে সিঙ্গেল বন্ড করে দিচ্ছি। টোটালটা আছে হচ্ছে গিয়ে 2-। আচ্ছা আমি 3টে অক্সিজেন আছে, এই 3টে অক্সিজেনকে আমরা মানে আলাদা আলাদা করে ইয়ে করছি, এটার একটা হবে আর এই দুটো যা হবে একই হবে। তো আমি এটাকে লিখছি O স্টার আর এটা লিখছি O ডবল স্টার, ঠিক আছে? তাহলে সি এর কত হবে, প্রথমে কার্বনের ক্ষেত্রে বের করি, এফসি অফ সি কত হবে, কার্বনের কত যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 4 মাইনাস
কটা বন্ধন করেছে? চারটে। চারটে যদি বন্ধন করে তাহলে সরি লোন পেয়ার কত? কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই, জিরো। মানে হাফ ইন্টু চারটে বন্ধন মানে কত? 8। তাহলে 4 মাইনাস 4 কত হয়? 0 হয়। এফসি অফ ও স্টার কত হচ্ছে? ইলেকট্রন এই যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত অক্সিজেনের? 6 মাইনাস লোন পেয়ার কত আছে? লোন পেয়ার দুটো আছে, চারটে ইলেকট্রন আছে, -4 মাইনাস হাফ ইন্টু ডবল বন্ড মানে চারটে ইলেকট্রন, তাহলে কত হচ্ছে? 0। এফসি অফ কত? এফসি অফ আমি বের করছি ও ডবল স্টার, তাহলে কত হচ্ছে? না 4 মাইনাস লোন পেয়ার কত আছে? যে কোনো একটা এটা যাও ওটারে তাই হবে, -6 মাইনাস হাফ ইন্টু সিঙ্গেল বন্ড মানে 2 কত হচ্ছে? 4 মাইনাস 6 মাইনাস 1, তাহলে কত হচ্ছে? এটার জন্য কত হচ্ছে? ভুল করলাম, এই সরি 4 বলছি, এটা 6 হবে। 6 মাইনাস 1 মানে -1 আছে, কত আছে? -1। বোঝা গেল? এটা হচ্ছে ফর্মাল চার্জ, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মাল চার্জ। এবার যেটা করব স্যার তার মানে একটা কথা স্যার, যখন কোনো মলিকিউলের যতগুলো বন্ড করে থাকবে অন্য কোনো মলিকিউলের সঙ্গে, সেটা যদি সবগুলোই ফুলফিলড হয়, তার মানে ভ্যালেন্স ইলেকট্রন যদি সবগুলোই ফুলফিলড হয়, তাহলে তো তাদের ফর্মাল চার্জ সবসময় 0 হবে, তাই তো? অবশ্যই 0 হবে, অবশ্যই 0 হবে, ঠিক আছে? ক্লিয়ার? এটা স্ট্রাকচারটা না জানলে মানে করব কিভাবে? করা যাবে না, কোন স্ট্রাকচার না জানলে করা যাবে না, স্ট্রাকচার জানতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো কতগুলো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এগুলো করে রাখবেন। হোমওয়ার্ক দিচ্ছি, NO2 মাইনাস করে পাঠাতে পারেন আমাকে, COCl2 HNO3 N2O SO4 2 মাইনাস CNO মাইনাস, এগুলো ঠিক আছে? এর করে রাখবেন। ওকে, ক্লিয়ার? ইউবি ক্লিয়ার আশা করি। এবার আমরা পড়বো হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি বা যোজ্যতা বন্ধন তত্ত্ব। যোজ্যতা বন্ধন তত্ত্বে কি বলা হলো? বলা হলো এটাকে বলা হয় ওভারল্যাপিং থিওরি। এটাই হচ্ছে ওভারল্যাপিং থিওরি। এটা নেই যদিও সিলেবাসে, হ্যাঁ এটা সিলেবাসে নেই, তাও একটা জাস্ট বলে দিন, পরেরটা বুঝতে পারবেন। ওভারল্যাপিং থিওরিতে কি বলা হলো? বলা হলো যে দুটো পরমাণু যখন কম্বাইন করবে তাদের তাদের যে আনপেয়ার্ড যে ইয়েগুলো আছে, কক্ষগুলো আছে, পারমাণবিক কক্ষক, ঠিক আছে? আনপেয়ার্ড অর্থাৎ সিঙ্গেল ইলেকট্রন যুক্ত যে কক্ষগুলো আছে, অর্ধপূর্ণ পারমাণবিক কক্ষক, সেই অর্ধপূর্ণ পারমাণবিক কক্ষগুলো কি করবে? নিজেদের মধ্যে ওভারল্যাপিং করবে, ঠিক আছে? নিজেদের মধ্যে ওভারল্যাপিং করবে, দিয়ে বন্ড বানাবে। যেমন H2 ক্ষেত্রে যদি বলি, H2 ক্ষেত্রে হচ্ছে গিয়ে হাইড্রোজেন 1s1 আছে, তো দুটো হাইড্রোজেনের দুটো 1s কি করলো? 1s মানে এরকম যেমন স্ফেরিক্যাল হয়, এরকম করে একটা বন্ড বানালো, এটা 1s এটা 1s, ওভারল্যাপ করলো একটা অন্যটার সাথে, একটা অন্যটার সাথে ওভারল্যাপ করলো, তো এটা বন্ড হলো আর, ঠিক আছে? এরকম পাবে। যেমন ধরুন আমি যদি বলি যে Cl2 ক্ষেত্রে যদি বলি একই রকম ভাবে, Cl2 ক্লোরিন 1 এই 17 কি হচ্ছে? 1s2 2s2 p6 3s2 and 3p5। 3p5 মানে কি হবে? এখানে 5টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5, ঠিক আছে? এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রন মানে এখানে কি হবে? এখানে এটা ধরুন এটার সাথে পি, এটা px px ধরে নিচ্ছি আমি, এটা px এর সাথে এই px এর একটা কি হলো? ওভারল্যাপ হলো, দিয়ে Cl2 তৈরি হলো, ঠিক আছে? Cl বন্ড Cl px px, এটা Cl এটাও Cl, ঠিক আছে? দিয়ে Cl2 তৈরি হলো। ওকে, আচ্ছা এরকম করে তো এখানে দু রকমের বন্ধন তৈরি হয়। যদি মুখোমুখি ওভারল্যাপিং হয়, যদি মুখোমুখি ওভারল্যাপিং হয় তাহলে সিগমা বন্ধন তৈরি হয়, তাহলে সিগমা বন্ড তৈরি হয়। সিগমা বন্ধন তৈরি হয় কি করে? না পারমাণবিক কক্ষকের মুখোমুখি অভিলেপনের ফলে তৈরি হয়। অভিলেপনের ফলে তৈরি হয়। আর এটা কি হবে? না এটা অধিক স্থায়ী হয়, মানে স্থায়িত্ব বেশি এদেশে, বা বেশি শক্তিশালী লিখতে হবে, বেশি শক্তিশালী, বেশি স্ট্রঙ্গার হয়। আর পাই বন্ডটা কি? পাই বন্ধন কখন তৈরি হয়? না এটা হচ্ছে যদি পার্সিয়াল ওভারল্যাপিং হয়, পাশাপাশি তাহলে ওভারল্যাপিং, পাশাপাশি পাশাপাশি ওভারল্যাপিং এর ফলে। ঠিক ঠিক ঠিক, পাশাপাশি অভিলেপন,
পাশাপাশি অভিলেপন। যেমন ধরুন এখানে একটা পি আছে আর একটা পি এরকম পাশাপাশি, তখন এটা পাই বর্ণ তৈরি হয়। তো এগুলো অত বেশি ডিটেলে তো আমার পড়ে লাভ নেই, আমার যেটুকু দরকার সেটুকু আমরা করলেই পাবো, ঠিক আছে। এবার এখানে যেটা ইম্পর্টেন্ট সিগমা বন্ড অপেক্ষা পাই বন্ড আনস্টেবল তো, মানে হ্যাঁ কম কম, অস্থায়ী, এটা কম স্থায়ী, শক্তি কম। কম স্থায়ী, এটা কম স্থায়ী বা কম শক্তিশালী, শক্তিশালী। আর সিগমা বন্ড ফরমেশন না হলে পাই বন্ড ফরমেশন হবে না, ঠিক আছে। সিগমা বন্ড যদি ফরমেশন না হয় পাই বন্ড ফরমেশন হবে না। এবার মনে রাখবেন যে সিঙ্গেল বন্ড মানে হচ্ছে একটা সিগমা, ডবল বন্ড মানে হচ্ছে 1 সিগমা প্লাস 1 পাই, ট্রিপল বন্ড মানে হচ্ছে 1 সিগমা প্লাস 2 পাই। এইটি ভালো করে মনে রাখবেন, এটা থেকে কোশ্চেন কিন্তু অনেক সময় দেই, ঠিক আছে। সিগমা বা পাই বন্ডের সংখ্যা, সিগমা পাই বন্ডের সংখ্যা, এটা কিন্তু অনেক সময় দেয়, ঠিক আছে। যেমন যদি ধরুন দিল এরকম একটা কোশ্চেন, তুমি খুব ইজি কোশ্চেন দিলে দিচ্ছি, ধরুন বললাম হচ্ছে গিয়ে যে সিএইচ ট্রিপল বন্ড সি, হয়তো এটার নামও দেওয়া থাকতে পারে, এটার নাম হচ্ছে প্রোপাইন, এটার নাম হচ্ছে প্রোপাইন। প্রোপাইনে হ্যাঁ কতগুলো সিগমা, সিগমা ও পাই বন্ডের সংখ্যা, পাই বন্ধনের সংখ্যা কতগুলো হবে, সিগমা ও পাই ছটা স্যার বন্ডের সংখ্যা। সিগমা, ছটা স্যার সিগমা আর দুটো পাই। আচ্ছা, তো এটা কি করতে হবে, ওটা ভেঙে নিন আগে, তাহলে এটাকে এরকম করে ড্র করুন, সি সি এইচ এইচ এইচ। আচ্ছা, তাহলে এটা তো কত সিগমা, এটাতে একটা সিগমা আছে, এটাই একটা সিগমা আছে। আচ্ছা, এখানে একটা সিগমা সিগমা সিগমা, তো কটা সিগমা, ছটা সিগমা হলো। পাই কটা, ট্রিপল বন্ড আছে, এখানেই তো পাই আছে দুটো, তাহলে 6 সিগমা 2 পাই। এটা অনেক সময় জিজ্ঞাসা করো, লাস্টে আমরা এই কোশ্চেন আমরা করব লাস্টে, ঠিক আছে, লাস্টে করব। তাহলে সিঙ্গেল বন্ড যদি থাকে, সিঙ্গেল বন্ড মানে 1 সিগমা, যদি ডবল বন্ড থাকে তাহলে 1 সিগমা প্লাস 1 পাই, যদি ট্রিপল বন্ড থাকে তাহলে 1 সিগমা প্লাস 2 পাই। আই হোপ এই অবধি সমস্যা নেই কারো, এই অবধি আশা করি কারো সমস্যা নেই, ক্লিয়ার। চলো কোশ্চেন চলে এসেছে, পড়ানো অনেক বাকি, অনেক বড় চ্যাপ্টার, একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসবেই, একটা বা দুটো কোশ্চেন দেখুন এখান থেকে পড়ছেই এখন 100%। নেক্সট এটাতে কি হলো, এই ভিভিটি কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গেলো CH4, এই CH4 এর ক্ষেত্রে যে গঠনটা সেটা কিন্তু ব্যাখ্যা করতে পারলো না। ব্যাখ্যা করতে পারলো না কেন না, আমরা যদি দেখি যে এই ভিভিটি অনুযায়ী করি, ধরুন এই যে করছি আমি, হ্যাঁ করছি, আমরা হাইব্রিডাইজেশন করবো, এরপরে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন, সংকরায়ন বা হাইব্রিডাইজেশন, এটা এলোই কেন ভিভিটির পরে, কেন এসেছিল তার কারণটা দেখি। আমরা যদি CH4 এর ক্ষেত্রে বলি, তাহলে CH4 কার্বন আছে, কার্বন 6, 1s2 2s2 2p, কত হচ্ছে 2, তাই তো 2p2, 1s2 2s2 2p2, তাহলে s এর এখানে দুটো ইলেকট্রন আছে আর p এর এখানে দুটো ইলেকট্রন আছে, কিন্তু আমার চাই কটা, চারটে ইলেকট্রন চাই, চারটে কি চাই, আনপেয়ার্ড মানে কক্ষক চাই, অর্ধপূর্ণ কক্ষক চাই, আমরা হাফপির কক্ষক চাই। কেন না হাফপির কক্ষকগুলোই কেবলমাত্র অভিলেপনে অংশগ্রহণ করে, অ্যাকর্ডিং টু ভিভিটি বলা হলো যে হাফপির যে কক্ষগুলো সেগুলোই একমাত্র অংশগ্রহণ করে, অন্যগুলো অংশগ্রহণ করে না। এই জন্য কি হবে না, এখান থেকে একটা ইলেকট্রন এখানে ট্রান্সফার হয়ে গেল, তাহলে এখানে কি হচ্ছে না 1s2 স্যার এক্সাইটেড, 2s1 and স্যার 2p2। কার্বনটা এক্সাইটেড হয়ে যাবে, এক্সাইটেড এক্সাইটেড স্টেট। স্টেট, একদম উত্তেজিত শক্তি স্তর বলা হয়, একে উত্তেজিত করা হলো, তাহলে কি হলো 2s1 এখানে একটা হলো, আর 2p3 তে এখানে চলে গেল গিয়ে 1 2 3। এই যে চারটে, এই চারটে কি হবে, এই চারটে কক্ষক আছে অর্ধপূর্ণ, আর হাইড্রোজেন তো অলওয়েজ অর্ধপূর্ণই থাকে, ঠিক আছে 1s, এটা তাহলে কি করলো এখানে চারটে 1s এর সাথে দিলাম আমি। এবার কি অভিলেপন হলো, অভিলেপন কার সাথে কার হলো, 2s এর সাথে 1s এর, 2p এর সাথে 1s এর, 2p এর সাথে 1s, 2p এর সাথে, এই তিনটে তার মানে হচ্ছে sp অভিলেপন। আর এটা কি, এটা ss অভিলেপন। মানে বুঝতেই পারছেন এখানে যে এই তিনটে একই আর এটা আলাদা, তার মানে এই CH4 এর যদি চারটে বন্ধন আমি লিখি এরকম করে, এই চারটে বন্ধনের মধ্যে তিনটে বন্ধন সেম আছে, এই তিনটে বন্ধন এখানে সেম, আর একটা কিন্তু কি হচ্ছে, একটা এখানে আলাদা হচ্ছে, তাহলে এটাও তো সত্যি নয়। আমরা হাইব্রিডেশন থিওরি অনুযায়ী জানি যে অল 4 বন্ডস ইন মিথেন আর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মিথেনের চারটে বন্ধনই হচ্ছে কি, চারটে বন্ধনই হচ্ছে সমতুল্য, হ্যাঁ মিথেনের যে বন্ধনগুলো সেগুলো সব হচ্ছে কি সমতুল্য বন্ধন। তাহলে এটা কি হলো, ভিভিটি ফেল করলো, এখানে ভিভিটি ফেল করলো, অর্থাৎ যে হেটেরো অ্যাটমিক মলিকিউলগুলো বা বেশি সংখ্যক যাদের অ্যাটম আছে সেই মলিকিউলগুলো স্ট্রাকচার বা ব্যাখ্যা করতে পারলো না হচ্ছে গিয়ে ভিভিটি। এই জন্য এলোকে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন কি বললো এসে, হাইব্রিডাইজেশন বললো দেখুন কি ভালো করে, এটা যদিও খুব বেশি ইম্পর্টেন্ট নয়,
না হাইব্রিডাইজেশন কি বললো এটা বলার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে হাইব্রিডাইজেশনটা কিভাবে বের করবো আমরা, ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। চলুন দেখুন এটার ক্ষেত্রে কি হবে 1:2 2:2 and 2p2 yes এক বিষয় কি করা হলো এক্সাইটেড করা হলো, এক্সাইটেড উত্তেজিত করে দেওয়া হলো। উত্তেজিত করে দিলে কি হবে 1:2 2s1 and 2p3 হয়ে যাবে 1:2 2s1 and 2p3। এখানে হাইব্রিডাইজেশন থিওরি কি বললো, এখানে বলা হলো যে এইখানে একটা এস আর এক তিনটে পি মিলে পরে আগে চারটে sp3 তৈরি করে, এগুলো নিজেরা কি করে মিলে যায় মিশে যায়। যেমন মানে এরকম হলো যে ওই এরকম আছে যে কারো কাছে চারটে এরকম ড্রিঙ্কস আছে, ড্রিঙ্কস আছে এই চারটেতে ধরুন এই তিনটেতে একই ড্রিঙ্কস আছে রাখা আর এটাতে একটা আলাদা ড্রিঙ্কস রাখা আছে, ঠিক আছে এগুলো সব হ্যাঁ এই পাওয়া যায় না সেই বিভিন্ন রকমের ওগুলো ধরুন আছে। তো সবার ইচ্ছে হচ্ছে যে আমরা সবগুলোই টেস্ট করবো, তাহলে কি হলো এই চারজন কি হলো মিশিয়ে দিবে একসাথে মিশিয়ে দিলে পরে যেটা তৈরি হবে সেটাই হচ্ছে এখানে সংকর কক্ষ। এখানে যখন এইগুলো কি করলো এগুলো চারটে মিলে পরে ইন্টারমিক্সিং হলো এদের, ঠিক আছে এদের কি হলো ইন্টারমিক্সিং মিলন হলো এদের ইন্টারমিক্সিং হওয়ার ফলে কি হলো চারটে এখানে কি হলো না এই কক্ষ এগুলো চারটে কি বলা হয় sp3, এই চারটে এখানে সংকর কক্ষ তৈরি হয়ে গেল, এগুলোকে বলা হয় সংকর কক্ষ। সংকর কক্ষ একটা এস আর তিনটে পি মিলে কি হলো সংকর কক্ষ তৈরি হলো, ঠিক আছে একটা এস আর তিনটে পি মিলে হলো sp3 সংকর কক্ষ, চারটে sp3 সংকর কক্ষ হলো। এবং এই যে sp3 হোক আর যে কোনো সংকর কক্ষগুলো দেখতে হচ্ছে এরকম, এবং দুটো লোক থাকে তার মধ্যে একটা লোককে ছোট লোকটাকে ইয়ে করে দেওয়া হয় নেগলেক্ট করে এরকম আঁকা হয়, ঠিক আছে। এবং এই বলা হয়েছে যে কক্ষগুলো বা এই সংকর কক্ষগুলো নিজেদেরকে সবসময় এমনভাবে বিন্যস্ত করে যাতে করে তাদের মধ্যে যে যে হচ্ছে কি বিকর্ষণ বলটা সেটা সব থেকে কম হয়। যেমন এই sp3 গুলো নিজেদেরকে কিভাবে বিন্যস্ত করে, sp3 গুলো বিন্যস্ত করে হচ্ছে গিয়ে চতুস্তলকীয় ভাবে, এগুলো কি হবে চতুস্তলকীয় ভাবে এরা বিন্যস্ত করা হয়ে থাকে, ঠিক আছে চতুস্তলকীয় ভাবে এরা বিন্যস্ত করা নিজেদেরকে। ওকে ক্লিয়ার, এই হচ্ছে হাইব্রিডাইজেশনের কনসেপ্ট, এই হলো হাইব্রিডাইজেশন। তো কি কি ধরনের হাইব্রিডাইজেশন হতে পারে সেগুলো আমরা দেখব, ঠিক আছে কি কি ধরনের হাইব্রিডাইজেশন এখানে হতে পারে সেগুলো আমরা ভালো করে দেখবো আগে, চলুন দেখে নিই, ঠিক আছে হাইব্রিডাইজেশন। আচ্ছা একটা জিনিস বলি সেটা হচ্ছে 2 মিনিট জাস্ট আসছে, একটু ওয়েট করুন 2 মিনিট। চলুন শোনা যাচ্ছে, হ্যালো শোনা যাচ্ছে তো, হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে ওকে ঠিক আছে
করো কি এরকম গঠন হচ্ছে আর কি, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের ওই সংকরায়ন। এবার কি কি ধরনের সংকরায়ন হতে পারে সেই সংকরায়নের প্রকারভেদগুলো আমরা দেখব, হ্যাঁ। কি কি ধরনের সংকরায়ন এখানে হতে পারে সেগুলো আমরা দেখব, এবং সেই সংকরায়নগুলোতে কি কি কক্ষক এখানে ইয়ে করছে, তাহলে সেটা আমরা দেখতে পাবো পরে। চলুন সংকরায়নের প্রকারভেদ। সংকরায়নের প্রকারভেদ। আচ্ছা, চলুন। আমরা বিভিন্ন টাইপের সংকরায়নগুলোকে ইয়ে করবো, এবং তাদের যে প্রথম হচ্ছে সংকর কক্ষকের সংখ্যা। সংকর কক্ষকের সংখ্যা পারমাণবিক কক্ষক কি কি ব্যবহার করছে? সব যেমন তাই কালারটা একটু চেঞ্জ করলে ভালো হয়, লাল কালিটা দেখতে। দেখতে পাচ্ছেন না? এক মিনিট wait করুন। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি। আচ্ছা, আমরা এক মিনিট, আমি এটা বেশি টাইম লাগবে না। এক সেকেন্ড বলছি। চলুন। আচ্ছা, এটা দেখুন প্রথমে যে যদি দুটো ইয়ে হয় তাহলে এসপি হবে, এবং তার ইয়ে হয় আকার হয়ে হচ্ছে গিয়ে সরল রৈখিক, হ্যাঁ। দেখা যাচ্ছে তো, তার আকার হবে সরল রৈখিক। যদি তিনটে হয়, এটা এটা মনে রাখবেন, এটা সংকর কক্ষকের সংখ্যা মনে রাখবেন আপনারা। সংকর কক্ষকের সংখ্যা, হ্যাঁ। আচ্ছা, কে কে অংশগ্রহণ করে সেগুলো খুব ইম্পর্টেন্ট এখানে, হ্যাঁ। কোন কোন কক্ষকগুলো এখানে অংশগ্রহণ করছে সেটাও খুব ইম্পর্টেন্ট, তো সেটা আমাদেরকে জানতে হবে যে কে কে এখানে অংশগ্রহণ করে, বা তাদের কোনটার জন্য কি হচ্ছে আর কি, মানে এই সংকরায়ন অবস্থাটা। এটা যেমন এক্সাম্পল হচ্ছে গিয়ে BeCl2, CO2,
এগুলো হচ্ছে sp। আচ্ছা, কে কে এখানে করছে, এখানে একটা s আর একটা p এখানে মিলিত হচ্ছে, s আর p, ঠিক আছে। তো s আর px বলে দিতে পারি আমি, s আর px। sp2 মানে হচ্ছে s প্লাস px প্লাস py, s তিনটে হলে sp2 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে bf3 alcl3, এগুলো হচ্ছে एग्जांपल, ঠিক আছে। bf3 alcl3 এগুলো হচ্ছে एग्जांपल। নেক্সট হচ্ছে গিয়ে কি, নেক্সট হচ্ছে ট্রাইগোনাল প্লেনার, বা এটাকে বলা হচ্ছে ত্রিকোণীয় সমতলিক, ত্রিকোণীয় সমতলিক। টেট্রাহেড্রাল 4 হলো হচ্ছে চতুস্তলকীয়, एग्जांपल হচ্ছে CH4 NH3 H2O এটসেট্রা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি আছে, এই যে sp3d আছে। আর পুরো স্লাইডটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, এটা ছোট করলে দেখাচ্ছে না, এবার দেখতে পাচ্ছেন পুরোটা? এই দেখো, ঠিক আছে। চলুন, এই চতুস্তলকীয় এগুলোর ক্ষেত্রে এগুলো হচ্ছে sp3d। এটা কে কে এখানে কি করছে, এখানে s প্লাস 3টে p, bx প্লাস py প্লাস pz, ঠিক আছে, তিনটেই কর। sp3d এখানে কে কে করছে, s প্লাস px প্লাস py প্লাস pz। এইখানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোন ডি অরবিটালটাতে এটাতে অংশগ্রহণ করে, সেটা হচ্ছে dz স্কয়ার। এটা কেউ ভুলবেন না, sp3d তে dz স্কয়ার করে। এটা एग्जांपल হচ্ছে pcl5, ঠিক আছে, pcl5 sf4 গুলো। আচ্ছা, sp3d2 এটার ক্ষেত্রে কে কে করে, এটার ক্ষেত্রে করছে হচ্ছে গিয়ে s প্লাস px প্লাস py প্লাস pz প্লাস dz স্কয়ার প্লাস dx স্কয়ার y স্কয়ার, এটা করে। আরেকটা আছে, এটা এটা হচ্ছে sf6 एग्जांपल। নেক্সট হচ্ছে যদি 7 হয় তাহলে sp3d3 হয়, sp3d3 আকার কিরকম হবে, এটাকে বলা হয় ত্রিকোণীয় সম, এটাকে বলা হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল, হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, ঠিক আছে, টিবিপি, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। অক্টাহেড্রাল হলো হচ্ছে কি অষ্টতলকীয়, ঠিক আছে। আচ্ছা, sp3d3 এটার ক্ষেত্রে কিরকম হয়, এটা পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়, পঞ্চকোণীয়, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। IF7 হচ্ছে एग्जांपल, দেখতে কিরকম হয়, এই যে এরকম, এটা পেন্টাগন আঁকতে হবে। এফ এফ, ঠিক আছে। আচ্ছা, বর্ন অ্যাঙ্গেল গুলো তো সবারই দেখতেই পাচ্ছেন, এখানে আঁকাই আছে। হ্যাঁ, এটা এটা একটা দুটো এরকম প্লেন থাকে, একটা হচ্ছে এরকম, এরকম প্লেন একটা, হ্যাঁ, একটা এরকম প্লেন থাকে। আরেকটা হচ্ছে গিয়ে পিসিএল5 এর ক্ষেত্রে যদি আমি লিখি এরকম দেখতে হবে, পিসিএল সিএল সিএল, এবং ওটা ইকুইটোরিয়াল প্লেন বা অনুভূমিক তল থাকে। আর একটা হচ্ছে গিয়ে এরকম এক্সিয়াল প্লেন থাকে, ঠিক আছে। দুটো তল থাকে, একটা অনুভূমিক তল, একটা এক্সিয়াল প্লেন। এটার ক্ষেত্রেই তাই, এটার ক্ষেত্রেও যদি আমরা দেখি তো এরকম হয়, এরকম একটা তল থাকে প্রথমে, এরকম ধরুন SF6, ওটার ক্ষেত্রে যদি করি আমরা এরকম চারটে করে চারটে থাকবে চতুর্ভুজ, তার মধ্যে এটা এফ, এদিকেও এফ, দুদিকেই কি থাকে, এফ থাকে। এটা SF6 এর ক্ষেত্রে। IF7 এর ক্ষেত্রে তো দেখিয়ে দিলাম, ঠিক আছে। আশা করি এই অবধি কোনো সমস্যা নেই কারো, এই অবধি কারো কোনো সমস্যা নেই, এই অবধি বোঝা গেছে তো। এবার আমরা সন্তরাল নির্ণয় করবো কি করে, এইটি ভালো করে দেখবেন, কেউ কোনো মতেই ভুলবেন না। কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন অবস্থা
নির্ণয়, কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন অবস্থা নির্ণয়। যেটা বের করতে হবে সেটা হচ্ছে সংকর কক্ষকের সংখ্যা, মনে রাখবেন। আচ্ছা, আগেরটায় কারো কোনো সমস্যা নাই তো? হ্যালো, না স্যার ঠিক আছে বুঝতে আগে পারছি যে ঠিক আছে। x equals to half into a plus b minus m plus n, এখানে কোনটা কি আগে দেখে। a সমান হচ্ছে কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা ইলেকট্রন সংখ্যা, b সমান হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা, m সমান হচ্ছে, mটা হচ্ছে পজিটিভ চার্জ, পজিটিভ আধানের সংখ্যা, n হচ্ছে গিয়ে নেগেটিভ আধানের সংখ্যা। ক্লিয়ার? এবার আমরা এটা অ্যাপ্লিকেশন করব, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তার উপরে দেখবেন, ঠিক আছে? এটা পরীক্ষায় পড়বে একদম 100%, সংক্রান্তের কোশ্চেন তুমি পড়েই পড়ো, ঠিক আছে? চলো, যেমন ধরুন আমি প্রথমেই করছি হচ্ছে গিয়ে CH4 মিথেন, এই যে sp3 আমরা জানি। তো x ইকুয়ালস টু কত দেখুন, x ইকুয়ালস টু হাফ ইনটু কার্বনের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত? 4। কি করে যোজ্যতা ইলেকট্রন বের করব? 6, 1s2 2s2 2p2, 2s2 আর 2p2 মিলে কটা আছে? 4টে, তাহলে 4 প্লাস কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, ওর সাথে কটা একযোজী পরমাণু আছে? 4টে, তাহলে 4 প্লাস 4 মানে 8/2 মানে হচ্ছে 4, 4 হলে কি হয়? sp3। আরেকবার লিখে দিচ্ছি এখানে, 2 হলো sp, 3 হলো sp2, 4 হলো sp3, 5 হলো sp3d, 6 হলো sp3d2 and 7 হলো sp3d3। ঠিক আছে, 7 হলো sp3d3। ক্লিয়ার? ওকে, CH4। যেমন ধরুন H2O, H2O এর ক্ষেত্রে x ইকুয়ালস টু কত হবে? হাফ ইনটু অক্সিজেনের, অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। আচ্ছা, কেন্দ্রীয় পরমাণু আমরা নির্ণয় মানে চিহ্নিত করব কি করে? যেটা একটা থাকে সেটাই কেন্দ্রীয়, নরমালি একটাই থাকবে দেখো, ঠিক আছে? তো অক্সিজেনের 6টা ইলেকট্রন আছে যোজ্যতা কক্ষে, অক্সিজেনের সাথে দুটো হাইড্রোজেন যুক্ত 6 + 2, তার মানে হচ্ছে হাফ ইনটু 4, দ্যাট ইজ হচ্ছে এই হাফ ইনটু 8 ইকুয়ালস টু 4, এটা হচ্ছে sp3। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে আমরা লিখছি হচ্ছে গিয়ে NO3 মাইনাস, NO3 মাইনাস এটা নিলাম। x ইকুয়ালস টু কত হবে? হাফ ইনটু এ কত? নাইট্রোজেনের 5 যোজ্যতা ইলেকট্রন সংখ্যা প্লাস 0, 0 কোনো একযোজী পরমাণু নেই, 0। আচ্ছা, কোনো পজিটিভ চার্জ আছে? নাই। নেগেটিভ চার্জ আছে? আছে 1, তাহলে প্লাস 1, 5 1 6 6/2 3, 3 হলো sp2। বোঝা যাচ্ছে না? যায়নি। আচ্ছা, SO4 2 মাইনাস x ইকুয়ালস টু হাফ ইনটু সালফারের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 6 প্লাস কোনো একযোজী পরমাণু আছে? নেই। নেগেটিভ পজিটিভ চার্জ আছে? নেই, 0। নেগেটিভ চার্জ আছে 2, 6 2 8/2 কত হলো? sp3। ওকে, আর বলছি দেখুন নেক্সট হচ্ছে গিয়ে H2O প্লাস, এটা করি H2O প্লাস, x সমান কত? হাফ ইনটু অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 6 প্লাস কত আছে? 3 প্লাস 1 আছে মাইনাস 1 হবে, 6 3 9 9 minus 1 8 8/2 = 4, 4 হলে কি হয়? sp3। আচ্ছা, ক্যালকুলেট করতে পারবেন কি পারবেন না বলুন, ঠিক আছে? আচ্ছা বলুন তো xCF2 এটা কি হবে? x ইকুয়ালস টু হাফ ইনটু কি বলবো এটা, কি হবে এটা? xc কত? যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত হয় xc? নোবেল গ্যাস, তো নোবেল গ্যাস মানে কটা? 8টা যোজ্যতা ইলেকট্রন আছে প্লাস 2, কোনো পজিটিভ নেগেটিভ চার্জ নেই। 8/2, 8 + 2 হচ্ছে 10, 10/2 হচ্ছে 5, 5 হচ্ছে sp3। আচ্ছা, আর করি চলুন ClF3, কার এগুলোতে সমস্যা ছিল আগে, এখন যদি না বুঝতে পারছেন তাও বলুন। ক্লোরিন, ক্লোরিন হচ্ছে যোজ্যতা এই কেন্দ্রীয় পরমাণু। তো ক্লোরিন তো হচ্ছে হ্যালোজেন, হ্যালোজেনের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত? 7 প্লাস বি, বি মানে কতগুলো একযোজী পরমাণু? 3, তারপর 7 আর 3 10/2 মানে হচ্ছে 5 sp3। আচ্ছা, xCOF4 বলুন এটা কি হবে? এটা কি হবে বলুন? হাইব্রিডাইজেশন কি হবে এটা? xCOF4 এর হাইব্রিডাইজেশন কি হবে?
এটার হাইব্রিডাইজেশন কি হবে বলুন? sp3d2 sp3d2 আচ্ছা দেখে নিন। চলুন x এ কত আছে 8 প্লাস একযোজি পরমাণু সংখ্যা 4টে, অক্সিজেন তো নয়, তো 4 মাইনাস প্লাস কিছু নেই, তাহলে 8 প্লাস 4 6, তাহলে হচ্ছে sp3d2। ঠিক আছে। আচ্ছা স্ট্রাকচারগুলো তো মনে থাকবে, এগুলো নিশ্চয়ই লিখতে পারবেন এখান থেকে। আচ্ছা হোমওয়ার্ক 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 ভালো করে পড়বেন এগুলো অবশ্যই। CO2 BF3 CO3 2 minus NH4 plus NH2 minus CH3 plus PCl5 SF4 SF6 BRF5 IF7 NH3 ClO4 minus CH3 minus ICl3 I3 minus XCF F6 করবেন XCF6 XCF5 minus ICl2 minus, এগুলো করবেন তো বাড়িতে। এদের হাইব্রিডাইজেশন কি হবে? এই অবধি কার কোনো সমস্যা আছে তো বলুন? এই অবধি কার কোনো সমস্যা যদি থাকে তাহলে বলুন। স্যার ওই XeO ওটার জন্য কিছু হবে না অক্সিজেনের জন্য? কোনটার জন্য? না ও তো এই যে দ্বিতীয় পরমাণু, ও তো দ্বিতীয় আচ্ছা পরমাণু, আমরা ধরবই না। ঠিক আছে, ধরবই না। ঠিক ক্লিয়ার ক্লিয়ার। ঠিক আছে। কারো অসুবিধা, কারো কোনো প্রবলেম বলুন যদি কারো প্রবলেম থাকে। কারো যদি প্রবলেম থাকে বলবেন, এখনই বলবেন, কোনো সমস্যা নেই। চলুন তাহলে এগুলো হলো হাইব্রিডাইজেশন। সংকরায়ন কি করে নির্ণয় করতে হবে বোঝা গেছে তো? সংকরায়ন কি করে নির্ণয় করতে হবে বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে চলুন নেক্সট আমরা পড়বো হচ্ছে যে কতগুলো লোড পেয়ার আছে। হ্যাঁ, লোড পেয়ারের সংখ্যা নির্ণয়। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা নির্ণয়। লোড পেয়ারের সংখ্যা নির্ণয় করা যায়, ফর্মুলা হচ্ছে x মাইনাস বি মাইনাস এম। এক্সটা তো আমরা জানি, বিটাও জানি, এমটা হচ্ছে গিয়ে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত দ্বিযোজী পরমাণুর সংখ্যা। দ্বিযোজী পরমাণুর সংখ্যা। ঠিক আছে। আচ্ছা চলুন তাহলে এখানে আমরা লোন পেয়ার যেগুলো করলাম সেগুলোরই লোন পেয়ার বের করি। এখানে লোন পেয়ার কটা আছে? x কত 4, b কত 4, m কত 0, কত আছে লোন পেয়ার 0। আচ্ছা এখানে কটা লোন পেয়ার আছে? lp সমান x কত 4, b কত 2, m কত 0, এর কত হচ্ছে দুটো। h2 তে দুটো, h2 তে দেখুন দুটো লোন পেয়ার আছে। ঠিক আছে, দুটো লোন পেয়ার আছে, দেখুন দুটো লোন পেয়ার দিই আমরা। ClF3 x কত, lp কটা আছে? x কত 5, b কত 3, m কত 0, দুটো লোন পেয়ার আছে ClF3। XeO4 কটা লোন পেয়ার আছে? x কত 6, b কত 4, m কত 1, এই যে একটা অক্সিজেন আছে, তাহলে কত হচ্ছে 1, একটা লোন পেয়ার আছে। কটা লোন পেয়ার? একটা লোন পেয়ার আছে। NO3 এমটা বুঝলাম না স্যার, আরেকবার বলবেন এমটা? এমটা হচ্ছে দ্বিযোজী পরমাণু সংখ্যা, এই যে অক্সিজেন এটা হচ্ছে দ্বিযোজী। ঠিক আছে। হ্যাঁ NO3 NO3 মাইনাস x কত 3, b কত, b হচ্ছে 0, m কত 3, লোন পেয়ার নেই। SO4 2 মাইনাস x কত 4,
বি কত 0, কোনো একযোজী পরমাণু নেই কেন্দ্রীয় পরমাণুর সাথে। দ্বিযোজী পরমাণু কত আছে? 4টে অক্সিজেন আছে, 4 - 4 0, এখানেও লোন পেয়ার নেই। H2O প্লাস লোন পেয়ার কত হবে? x কত 4, b কত 3, m কত 0, একটা লোন পেয়ার আছে, ঠিক আছে, এখানে একটা লোন পেয়ার আছে। HCl2 লোন পেয়ার কত হবে? x কত 5, b কত 2, m কত 0, কত 3টে লোন পেয়ার আছে। বোঝা গেল না জানি বলুন? বোঝা গেল কি জানি? লোন পেয়ারের সংখ্যা বের করতে পারবে না তো? না পারবে না। তাহলে প্রথম এটার হাইব্রিডাইজেশন নির্ণয় করবেন, হাইব্রিডাইজেশন। নেক্সট হচ্ছে জ্যামিতিক আকার। স্যার ওই H3O প্লাসটা কি হলো? ও এর জন্য ইয়ে হবে না মাইনাস? কোনটা কোনটা কোনটা? H2O প্লাস ও এর জন্য এক বলছেন, ওটা তো কেন্দ্রীয় পরমাণু, ওটা কেন্দ্রীয় পরমাণু। এমটা কি বলেছি? কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত দ্বিযোজী পরমাণু। তো অক্সিজেন তো কেন্দ্রীয় পরমাণু, এখানে কেন দিতে হবে? ওহো আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কারো যদি কোনো সমস্যা আছে তো বলুন, কোনো অসুবিধা নেই। আপনারা বলুন শুরু একবার যে না এটা সমস্যা হচ্ছে, ঠিক আছে? কারো সমস্যা আছে? সমস্যা আছে কারো? নেই তো? এনি প্রবলেম? আচ্ছা ঠিক আছে। এবার আমরা পড়বো যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে VSEPR থিওরি, ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। VSEPR থিওরি ইংরেজিতে বলে ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, ঠিক আছে? বা ইয়েতে বলতে পারি আমরা যোজ্যতা কক্ষের ইলেকট্রনের বিকর্ষণ তত্ত্ব, ঠিক আছে? বিকর্ষণ তত্ত্ব কি বলা হচ্ছে? বলছে বিভিন্ন প্রকার যে ইয়েগুলো আছে, মানে ইলেকট্রন জোড়গুলো আছে, দু রকমের ইলেকট্রন জোড় আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে একটা হচ্ছে বন্ড পেয়ার, আর একটা হচ্ছে লোন পেয়ার, ঠিক আছে? একটা বন্ধন ইলেকট্রন জোড়, আর একটা হচ্ছে গিয়ে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, ঠিক আছে? অর্থাৎ একটা বন্ধন গঠন করে আর একটা করে না, ঠিক আছে? তো বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এই দুটোর মধ্যে এই বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মধ্যে কি আছে না, এখানে আমরা একটা বিকর্ষণ বল কাজ করে। সব থেকে বেশি বিকর্ষণ কার ক্ষেত্রে হয়? সব থেকে বেশি বিকর্ষণ হয় হচ্ছে গিয়ে লোন পেয়ারের মধ্যে। এলপি এলপি বিকর্ষণ বলের মান সব থেকে বেশি, সব থেকে বেশি হচ্ছে লোন পেয়ার বিকর্ষণ, তারপরে এলপি বিপি বিকর্ষণ, তারপরে বিপি বিপি বিকর্ষণ। এলপি মানে লোন পেয়ার, বিপি মানে বন্ড। এই বিকর্ষণগুলোর ফলে কি হবে? ধরুন আমি H2O এর কথা বলছি, H2O তে কি আছে? দুটো লোন পেয়ার আছে। তাহলে sp3 হলে নরমালি বন্ড অ্যাঙ্গেল হওয়ার কথা কত? 109 ডিগ্রি, তাই তো 28 মিনিট। নরমালি হওয়ার কথা কত? 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু দেখা যাচ্ছে যে H2O এর ক্ষেত্রে এই যে লোন পেয়ারগুলো আছে, এই লোন পেয়ারগুলো থাকার জন্য কি হবে? এই লোন পেয়ারগুলো থাকার জন্য কি হচ্ছে না, এখানে আমরা দেখতে পাবো যে এগুলোর মধ্যে বিকর্ষণ বল কাজ করবে, এইগুলোর মধ্যে বিকর্ষণ বল কাজ করছে, এইগুলোর মধ্যেও বিকর্ষণ বল কাজ করছে। ফলে কি হলো না, এই যে এটা 109 ডিগ্রি 4 মিনিট হওয়ার কথা ছিল, তার থেকে দেখা গেল যে এটা বেশি একটু ভেতরে ঢুকে গেল দুটো পরস্পর থেকে। তাহলে যেহেতু এটা ভেতরে ঢুকে গেল, কোনটা দেখা গেল কত? 104 ডিগ্রি, কত 104 ডিগ্রি। তাহলে বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট না হয়ে কত হচ্ছে? 104 ডিগ্রি হচ্ছে। কেন না, এই যে এখানে একটা কি আছে না, ইলেকট্রন, এখানে একটা লোন পেয়ার আছে দুটো। এই লোন পেয়ার থাকার জন্য কি হচ্ছে? বন্ধন কোণের মানটা কমে যাচ্ছে। তো বন্ধন কোণের মানটা যদি কমে যায়, তো বন্ধন কোণের মান কমলে কি হবে?
বন্ধন কোণের মান যদি কমে তাহলে কি দেখবো বলুন? বন্ধন কোণের মান কমলে আমরা দেখতে পাবো যে অণুর যে আকৃতি, প্রাথমিক যে আকৃতি ছিল সেই আকৃতি থেকে হচ্ছে বিকৃত হয়ে যাচ্ছে, সেই আকৃতি থেকে বিকৃত হয়ে যাচ্ছে, অণুর আকৃতি থেকে বিকৃত আকৃতি হয়ে যাবে। অর্থাৎ আগেরটা ছিল এখানে চতুষ্ফলকীয় হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে যাচ্ছে কি কৌণিক। যদি আমরা আরো দেখি এক্সাম্পল, NH3 এর ক্ষেত্রে যদি বলি, NH3 এর ক্ষেত্রে দেখুন sp3 হাইব্রিডাইজড, sp3 তাহলে এই H2O ছিল, এটা sp3 ছিল, এর আকৃতি কি হচ্ছে? আকৃতি হচ্ছে এর দিয়ে কৌণিক হয়ে গেল। হওয়ার কথা কি ছিল? চতুষ্ফলকীয়, কিন্তু হচ্ছে কি কৌণিক। ভি শেপ স্যার। আর একই ব্যাপার ভি শেপ বা কৌণিক, ঠিক আছে? ভি শেপ বা অ্যাঙ্গুলার বা কৌণিক বলা হয়, ঠিক আছে? যেমন NH3 এর ক্ষেত্রে যদি বলি, NH3 এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? NH3 এর ক্ষেত্রে দেখতে পাবো আমরা একটা লোন পেয়ার আছে আর তিনটে বন্ড পেয়ার আছে। আচ্ছা, বন্ড পেয়ার লোন পেয়ার তো এখনই দেখালাম। তো এটা নরমালি বন্ডিং, এটাও কি আছে? এখানেও বিকর্ষণ কাজ করছে, ফলে বন্ডিং এঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট না হয়ে কত হচ্ছে না 107 ডিগ্রি হয়ে যায়। কত হয়ে যায়? 107 ডিগ্রি। এবং আকৃতি কি হয়? আকৃতি হয় পিরামিড আকৃতি। কি হবে? পিরামিড আকৃতি, পিরামিড আকৃতি। তাহলে দেখুন এখানে আমরা তিনটে জিনিস যদি দেখি, CH4, NH3 আর H2O, এখানে তিনটেরই হাইব্রিডাইজেশন কি হচ্ছে? তিনটেরই হাইব্রিডাইজেশন sp3 স্যার, sp3। তিনটেরই হাইব্রিডাইজেশন হচ্ছে কি sp3, সবার হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। লোন পেয়ার কটা আছে? লোন পেয়ার প্রথমে 0, তারপরে 1, তারপরে 2। দেখুন এখানে বন্ডিং অ্যাঙ্গেল কত? 109 ডিগ্রি 28 মিনিট, এখানে 107 ডিগ্রি, এটা হচ্ছে 104 ডিগ্রি। এবং আকার কি হয়ে গেছে? এটা চতুষ্ফলকীয় হয়ে আছে, এটা হচ্ছে কিন্তু পিরামিড আকৃতি, পিরামিড আকৃতি, পিরামিড। এটা হয়ে গেছে ভি শেপ, ভি আকৃতি। তাহলে দেখুন যখনই কি হচ্ছে, যদি আমাদের এখানে আমরা বলতে পারি যে যদি কোথাও দেখি আমরা যে লোন পেয়ার আছে, তো লোন পেয়ার থাকলে কি হবে? আকৃতি যে আকৃতিটা হওয়ার কথা সেটা না হয়ে কি হবে? কিছুটা বিকৃত আকৃতি এখানে তৈরি হবে, বিকৃত আকৃতির অণু গঠন করে এখানে, ঠিক আছে? বিকৃত আকৃতির অণু এখানে গঠিত। এটাই আমরা করতে হবে আমাদেরকে, ঠিক আছে? এক সেকেন্ড দাঁড়ান, আমি এটা লিখি যে কটা ইলেকট্রন কমলে এই লোন পেয়ার থাকলে আমরা স্ট্রাকচারটা কি পাবো। চলুন আমরা দেখুন কটা ইলেকট্রন না থাকলে কি পাবো আমরা সেটা দেখাচ্ছি। আচ্ছা, যেমন যদি 3 হয়, ঠিক আছে? এখন 3 হলে নরমালি আমরা কি জানি? 3 হলে নরমালি তো হয় গিয়ে হচ্ছে গিয়ে ত্রিকোণীয় সমতুলিত, ত্রিকোণীয় সমতলিক হয়। কিন্তু যদি একটা লোন পেয়ার থাকে, তিনটের মধ্যে দুটো বন্ড পেয়ার হয়, দুটো বন্ড পেয়ার হয় আর একটা লোন পেয়ার থাকে, তাহলে কি হয়ে যাচ্ছে? স্ট্রাকচার হয়ে যাচ্ছে কিন্তু কি জ্যামিতিক আকৃতি এরকম হয়ে যাচ্ছে। এটা কি বলা হয়? এটাকে বলবো আমরা কৌণিক বা ভি শেপ, এটাকে বলা হয় কৌণিক বা ভি আকৃতি। কিন্তু হওয়ার কথা কি ছিল? হওয়ার কথা ছিল গিয়ে আপনার ট্রাইগোনাল স্যার। ট্রাইগোনাল না, ট্রাইগোনাল প্লেনার, শুধু ট্রাইগোনাল নয়, ত্রিকোণীয় ত্রিভুজাকার হবে এবং কি হবে? এবং সেটা সমতলিক হবে, সমতলিক ত্রিভুজাকার বলতে দিয়ে। নেক্সট দেখা যাচ্ছে এটা? নরমালি একটু আগে আমরা দেখলাম যে যদি 4-0 হয়, যদি 4-0 হয় তাহলে কি হয়? 4-0 হলে যদি চারটে sp3 এর ক্ষেত্রে আমরা দেখছিলাম sp3 বন্ড পেয়ার হচ্ছে 4, হ্যাঁ বন্ড পেয়ার 4 আর লোন পেয়ার যদি না থাকে, লোন পেয়ার 0 হয়, তাহলে আমরা লিখছিলাম চতুষ্ফলকীয়, চতুষ্ফলকীয় লিখছিলাম। এটা সবার ক্ষেত্রে এটা হচ্ছে জ্যামিতিক গঠন, ঠিক আছে? তাহলে যদি বন্ধন এবার কি হয়েছে, এবার যদি একটা লোন পেয়ার থাকে, একটা এখনই দেখলাম যেটা, এটা আকার কি হয়ে যাবে? এটা হয়ে যাবে গিয়ে হচ্ছে, আমি পাশে পিরামিডাল লিখবো, এখানে লেখা যাচ্ছে, লিখে দেবো না? এটা হচ্ছে পিরামিড আকৃতি, খাতায় লেখা আছে দেখবেন না, পিরামিড আকৃতি। দুটো লোন পেয়ার হলে এটা ভি আকৃতি,
আচ্ছা 5-এর ক্ষেত্রে নরমালি কি দেখেছিলাম, sp3d হয়, sp3d মানে বন্ড পেয়ার যদি 5 আর লোন পেয়ার 0 হয় তাহলে কি দেখছিলাম আমরা, বন্ড পেয়ার 5 আর লোন পেয়ার 0 হলে ট্রাইগোনাল বাইপিরামিডাল, ট্রাইগোনাল হ্যাঁ বাইপিরামিডাল। ট্রাইগোনাল বাইপিরামিডাল। লোন পেয়ার যদি 0 হয় তাহলে আমরা দেখছিলাম ট্রাইগোনাল বাইপিরামিডাল। এরকম দুটো কোণ ছিল, একটা হচ্ছে এরকম AB5 এর ক্ষেত্রে যদি বলি আমরা AB5 বি 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 এরকম অ্যাক্সিয়াল প্লেন ছিল, আর একটা হচ্ছে ইকুইটোরিয়াল প্লেন ছিল। এটা ছিল টিবিপি, ট্রাইগোনাল বাইপিরামিডাল বা ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। কিন্তু যদি এখানে কি হয়, একটা লোন পেয়ার থাকে তাহলে স্ট্রাকচার কেমন হয়ে যাচ্ছে, চারটে আর একটা লোন পেয়ার যদি থাকে, একটা লোন পেয়ার থাকলে কি হবে, এখানে দেখুন এই দিকে একটা, এটা এরকম হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলবো বিকৃত চতুস্তলক। কি বলবো, বিকৃত চতুস্তলক, বিকৃত চতুস্তলকীয়। 3-2 থাকলে এটা কি বলা হয়, টি আকৃতি, টি শেপ স্যার। টি আকৃতি। যদি 2-3 থাকে তাহলে এটা হয়ে গেল সরল রৈখিক। আচ্ছা একটা জিনিস আশা করি কার কার আছে দেখছি বলছি, এটা যদি 6-0 হতো, যদি sp3d2 হতো, ধরুন sp3d2 বন্ড পেয়ার যদি 6 হতো আর লোন পেয়ার যদি 0 হতো তাহলে একটা কি হতো, অষ্টতলকীয় হতো। কি হতো, অষ্টতলকীয়। কিন্তু যদি ধরুন এখানে কি হয়, মানে এরকম দেখতে হতো, এখানে এখানে কি হবে, অষ্টতলকীয় হচ্ছে। এই অষ্টতলকীয় হওয়ার ফলে, অষ্টতলকীয় হলে পরে কি হবে না, বন্ড অ্যাঙ্গেল গুলো সব 90 ডিগ্রি হয়। আর হচ্ছে গিয়ে এবার যদি ধরুন লোন পেয়ার থাকে, তো লোন পেয়ার থাকলে যদি ধরুন এখানে একটা লোন পেয়ার দিয়ে দিই আমি, এখানে একটা লোন পেয়ার থাকলে কি হবে, এখানে বর্গ পিরামিডীয়, উপর দিকটা পিরামিডের মতো হচ্ছে, হ্যাঁ এটা নিচ দিকে একটা লোন পেয়ার আর উপরে এটা হয়ে যাচ্ছে কি বর্গ পিরামিডাকৃতি, বর্গ পিরামিডীয়। যদি দুটো লোন পেয়ার থাকে উপর নিচে তাহলে এটা কি হবে, বর্গ সমতুলী, স্কোয়ার বর্গ প্ল্যানার। স্কয়ার প্লেন, বর্গ সমতুলী। বোঝা গেল, এই অবধি বোঝা গেছে না যায়নি বলুন। তাহলে এখানে আমরা যেগুলো দিয়েছিলাম, এখানে যে কোশ্চেনগুলো, যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম, এখান থেকে অনেকগুলি কোশ্চেন আমি এখানে বানাতে পারবো। তার মধ্যে প্রথম হচ্ছে কি কি, তার মধ্যে এখানে হাইব্রিডাইজেশন নির্ণয়, তারপরে জ্যামিতিক আকার। আচ্ছা আচ্ছা জ্যামিতি মানে জিওমেট্রি আর শেপ, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি একটু বলুন। জিওমেট্রি আর শেপের মধ্যে ডিফারেন্সটা কি, এটা অনেকেই জানেন না। জিওমেট্রি, স্যার সেম মানে স্যার 3 ডাইমেনশন। না এটা নয়, জ্যামিতিক গঠন দুটোই তো 3 ডাইমেনশন, জ্যামিতিক গঠন আর আকৃতি, এর মধ্যে ডিফারেন্সটা কি। জ্যামিতিক গঠন আমরা বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার নিয়ে পরে বলবো, ঠিক আছে। বন্ড পেয়ার লোন পেয়ার যদি বলি আমি, যে ধরুন কি বলে দিল আপনাকে NH3, NH3 জ্যামিতিক গঠন কি হবে, NH3 জ্যামিতিক গঠন কি হবে, NH3 জ্যামিতিক গঠন কিন্তু কি হচ্ছে, NH3 জ্যামিতিক গঠন হয়ে যাচ্ছে কিন্তু চতুস্তলকীয়, চতুস্তলকীয় কিন্তু, হ্যাঁ। কিন্তু যখন আমরা আকৃতি বলবো, আকৃতি হবে পিরামিড আকৃতি। অর্থাৎ আকৃতি শুধুমাত্র বন্ড পেয়ার নিয়ে বলা হয়। কি নিয়ে বলা হয়, বন্ড পেয়ার। ক্লিয়ার অর ক্লিয়ার নয় বলুন, এটা ক্লিয়ার না ক্লিয়ার নয়, বোঝা গেছে না যায়নি, এই অবধি ক্লিয়ার তো সবার? যদি কারো সমস্যা থাকে বলুন, হ্যাঁ স্যার ক্লিয়ার। বলুন কারো সমস্যা থাকলে, বাকিটা নেক্সট ডে পড়াবো। আচ্ছা চলুন এখানে কোশ্চেন, এটা 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 হচ্ছে SLST 2000 SSC 2016 এর কোশ্চেন। বলেছে কোনটা সমতলী বা কোনটার বা কোনগুলির আকৃতি সমতলী, বলুন। দেখুন সবগুলোই করবেন, দেখবেন BF3 হচ্ছে সমতলী, BF3 হচ্ছে সমতলী, আর কেউ না, ঠিক আছে। আচ্ছা VCPR দ্বারা বলে, এটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের কোশ্চেন করেছিল 2023 যে পরীক্ষা হয়েছিল তার, TA5। আচ্ছা টেলুরিয়াম, টেলুরিয়াম কোন গ্রুপের দিয়ে বলুন, টেলুরিয়াম কোন গ্রুপে আছে, টেলুরিয়াম গ্রুপ বলুন। 15 হ্যাঁ গ্রুপ 16 স্যার। গ্রুপ 16, তো গ্রুপ 16 মানে কটা ইলেকট্রন আছে লাস্ট কক্ষে, কক্ষপথে কটা ইলেকট্রন, 6টা স্যার, 6টা। সংখ্যা কত, 6টা 6টা। 6টা স্যার। কটা একযোজি পরমাণু কটা আছে,
ফাইভ। পাঁচটা আচ্ছা, এটা TF5 মাইনাস আছে, হ্যাঁ, মানে কোশ্চেন গুলো দেখলেই বুঝতে পারবেন যে ও কি করেছে। আসলে আসলে কোশ্চেনটা করেছিল ইংরেজিতে, দিয়ে ট্রান্সলেটার দিয়ে ট্রান্সলেট করেছে, বাংলাটা ঠিক করে লেখা হয় না দেখুন। ওই জন্য মাদ্রাসার কোশ্চেন গাদা গাদা ভুল ছিল, প্রচুর কথাই ভুল ছিল, মানে এটা নিয়ে বললে অনেক বড় গল্প হবে। তাহলে 6 + 5 -1 আছে মানে +1 হচ্ছে, তাহলে 6 + 6 12/2 মানে হচ্ছে 6 sp3d2। sp3d2। কিন্তু কিন্তু এখানে আমাকে বের করতে হবে কি বলেছে, FVSCPR দিয়ে 8 লোন কি পেয়ার বলেছে, আছে স্যার। এখানে কিন্তু জ্যামিতিক গঠন বলেনি। তাহলে আমি কি বের করব, লোন পেয়ার বের করব। লোন পেয়ার সমান কত হবে, x - b - n, x - b - n, x কত 6 - b, b মানে কত 5, m কত 0 0, তাহলে কত হচ্ছে লোন পেয়ার একটা লোন পেয়ার 5টা বন্ড পেয়ার। 6টার মধ্যে 5টা বন্ড পেয়ার একটা লোন পেয়ার থাকলে কি হয় বলুন, কি হবে? বিকৃত স্যার বিকৃত চতুস্তলক। হুম, না 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 না, হওয়ার কথা তো ছিল কি অক্টাহেড্রাল, অষ্টতলকীয় হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে কি এখানে একটা লোন পেয়ার আছে, তো লোন পেয়ার থাকলে কি হবে স্যার বি হবে স্যার, বর্গাকার বর্গ পেয়ার। বর্গ পিরামিড। পিরামিডাল। এখনই বললাম, দেখুন এখনই বললাম, এটা কোশ্চেন পড়েছিল মাদ্রাসা 2023 24 পরীক্ষা ছিল, ঠিক আছে, 2023 বোঝা গেল না যায়নি বলবো, ঠিক আছে। আচ্ছা, এই যেটা বিকৃত চতুস্তলকীয় বললাম ওটাই হচ্ছে সিস। ওকে, বোঝা গেছে এটা, ক্লিয়ার? চলুন আর কোশ্চেন দেখি, এটা আজকে পারবেন না, কাল পড়াবো। আচ্ছা, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, বলুন কি হবে? পাই বন্ধুর কটা আছে, অনেকেই পারবেন এটা, আই হোপ সো। চারটে পাই স্যার, বন্ধু চারটে। কিছুই নেই, দেখুন সোজা কোশ্চেন, এই একটা পাই, এই একটা পাই, এই একটা পাই, এই একটা পাই, আর এই একটা পাই, কটা পাই? চারটে, তাহলে 4 4 আর কিছু না, তাহলে 4 আর কিছু হবে না, ঠিক আছে, ওকে। আচ্ছা বলুন, এটা খুব ভালো কোশ্চেন। কেন্দ্রীয় পরমাণু sp3d সংকরায়ন বিশিষ্ট। কেন্দ্রীয় পরমাণু sp3d সংকরায়ন বিশিষ্ট কার? বলুন কি হবে? চলুন, কেন্দ্রীয় পরমাণু sp3d সংকরায়ন বিশিষ্ট দুটোই। SO3 2- করে দেখি না, SO3 2- x কত, হাফ ইন্টু সালফারের 6 প্লাস কত 0 প্লাস 2 4 হচ্ছে, sp3 হবে না, প্রথমটা বাদ, প্রথমে কাট। ClO3- Cl x ইকুয়ালস টু কত, হাফ ইন্টু Cl এর কত 7 প্লাস কত হচ্ছে +1 8, হবে না, 8/2 4 হবে না। CO3 2- CO3 2- হ্যাঁ, ঠিকই বলছি, ঠিকই তো বলছি, ঠিকই তো বলছি, বলুন। আচ্ছা, sp3d সংকরায়ন বিশিষ্ট কোনটা হবে? এটা উত্তরটা ভুল ছিল মোস্ট প্রবলি, হ্যাঁ, উত্তরটা ভুল আছে, স্যার সবগুলোই তো 4 হবে। না 4 হবে, এটা ভুল হচ্ছে, হ্যাঁ, মানে প্রিন্টিং এর টাইপে মিস্টেক আছে। চলুন এটা ভুল, এইটা ভালো করতে দিয়ে দিতে পারে, এটা বলুন কি হবে, সোজা কোশ্চেনটা বলুন কি হবে? NO2 প্লাস, NO2 প্লাস, NO2 প্লাসের ক্ষেত্রে কি হচ্ছে, x হাফ ইনটু নাইট্রোজেনের 5 প্লাস +1 আছে মানে -1 হয়ে যাবে, +0 -1 তখন 4/2 2 2 মানে sp। স্যার অপশন ডি। আচ্ছা দেখে নিই এবার, NO3- এর ক্ষেত্রে কি হবে, NO3- x স্যার = অপশন হাফ সি ইনটু হবে, সি। 5 প্লাস অপশন 0 সি স্যার। প্লাস 1 that is 3 sp2 sp2। আর NH4 প্লাস এর ক্ষেত্রে কি হচ্ছে, x equals to half into 5 plus 4 minus 1 that is হচ্ছে গিয়ে 8, that is sorry 4 4 4 sp3, that is sp2 sp3 কোনটা, sp2 sp3 অপশন সি, এটা ঠিক আছে। চলুন, আচ্ছা বন্ধন কোণ সমান, বন্ধন কোণ পড়াইনি, কাল পড়াবো। আচ্ছা এটা বলুন, সম ইলেকট্রনীয় সমআকৃতিযুক্ত।
সম ইলেকট্রনীয় সমকৃতিযুক্ত। বলুন তো কি হবে? সি স্যার, অপশন সি। অপশন সি করে দেখে বললেন। সমাকৃতি মানে xCF2 কি হচ্ছে? xCF2 x কত? হাফ ইন্টু 8 প্লাস 2 দ্যাট ইজ 5 sp3d। তো বন্ড পেয়ার কটা দেখতেই তো পাচ্ছি, দুটো বন্ড পেয়ার। লোন পেয়ার কত? লোন পেয়ার 2, এই লোন পেয়ার 3। দুটো বন্ড পেয়ার, তিনটে লোন পেয়ার, কি হয়? সরল রৈখিক হয়। আচ্ছা আচ্ছা, i br2 মাইনাস এটা কি হয়? x ইকুয়ালস টু হাফ ইনটু i এর তো হচ্ছে হ্যালোজেন 7 প্লাস br কত 2 প্লাস 1 কত হবে 10 বাই 5ই হচ্ছে। লোন পেয়ার দুটোই আছে, এই বন্ড পেয়ার দুটোই আছে, তার মানে লোন পেয়ার কত 3। এটা হচ্ছে সরলরৈখিক। আচ্ছা, সম আকৃতি তো হলো, সম ইলেকট্রন যুক্ত বটে। একটু দেখুন তো xCF2 কটা ইলেকট্রন আছে? x এর কটা ইলেকট্রন? x এর পরমাণু ক্রমাঙ্ক কত? 54 স্যার। হ্যাঁ 54। 54। আচ্ছা 54 প্লাস ফ্লুরিনের কত? 9 দুগুণে 18, 54 আর 18 কত হচ্ছে? 72। আচ্ছা IBr2 মাইনাসের ক্ষেত্রে কত? আয়োডিনের কত? 53। আয়োডিনের হচ্ছে 53 প্লাস Br2 মানে 35 গুণিত 2। আচ্ছা -1 আছে, +1 হবে। 70 প্লাস 53 কত হলো? 70 প্লাস 53 123, 124। এইখানে গোলমালটা হয়ে যায়। কোশ্চেনটা দেখুন, সম ইলেকট্রনীয় বলেছে, সম আকৃতিও বলেছে। বোঝা গেল? সম আকৃতিও বলেছে, সম ইলেকট্রনীয় বলেছে, তাহলে কিন্তু ভালো করে দেখতে হবে। তাহলে সি নয়, সম আকৃতি বটে, সম ইলেকট্রনীয় নয়। আচ্ছা BCl2 তো সরল রৈখিক হবেই, এটা আমরা জানি। BCl2 এর ক্ষেত্রে x ইকুয়ালস টু দেখুন হাফ, b মানে 4, 1:2, 2:2, 2s এর দুটো আছে, 2 প্লাস দুটো ক্লোরিন, 2 মানে sp। আচ্ছা এই দুটো সরল রৈখিক হচ্ছে, ঠিক আছে, কিন্তু ইলেকট্রনিক সংখ্যা এটাই তো 72 আমরা দেখে নিয়েছি। এটার ক্ষেত্রে কত? বেরিলিয়াম কটা ইলেকট্রন আছে? 4টে, প্লাস ক্লোরিনে কটা ইলেকট্রন আছে? 17 দুগুণে 34, 34 এর চেয়ে কত? 38টা। আচ্ছা এটা হবে না, এটা সিওর। IF7 পঞ্চগণীয় দ্বিপিরামিডীয়, xF2 হবে না, এটাও হবে না, এটাও হলো না। তখন বাকি রইল এইটি, দেখে নেবেন সব একই হবে। এটাই TI2 আর xCF2, বোঝা গেল? এটাই হবে। নেক্সট কোনটির ক্ষেত্রে বন্ধন কোণ 120 ডিগ্রি? কোনটার ক্ষেত্রে? PH3 5 আর 3 8, r বাই 2 10, সরি r বাই 4, 4 মানে হচ্ছে sp3। লোন পেয়ার একটা আছে, তার মানে কত হবে? বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা ছিল, কমে গেছে। ClF3 7 আর 3 10, 7 হচ্ছে স্যার ডি হবে ক্লোরিনের স্যার। যোজ্যতা। হ্যাঁ এটা নয়, মানে এটা 100, অপশন অপশন ডি হবে। 120 ডিগ্রি হচ্ছে BCl3, এটা sp2 হাইব্রিডাইজড, হ্যাঁ, এবং হচ্ছে সমতলিক ত্রিকোণাকার, তিনটেই হচ্ছে এরকম। তাহলে এটা হবে ক্লিয়ার। আচ্ছা নেক্সট, ClF3 গঠনে ক্লোরিন পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কত? ClF3 গঠনে কতগুলো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? দুটো স্যার, দুটো। ক্লোরিনের ইলেকট্রন, এটা যদি ClF3 এর ক্ষেত্রে দেখি x সমান কত হবে? হাফ ইনটু ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন 7 প্লাস 3টে একযোজী পরমাণু 5, sp3d। sp3d এর মধ্যে লোন পেয়ার কটা আছে? আচ্ছা তিনটে বন্ড পেয়ার আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, কিছু করার দরকার নেই। বন্ড পেয়ার 3, লোন পেয়ার 2, পাঁচটা তো টোটাল, তার মধ্যে তিনটে বন্ড পেয়ার হচ্ছে, দুটো লোন পেয়ার, তাহলে অপশন হবে বি। আচ্ছা তাহলে কি করতে চলুন এটা বলুন কি হবে? বলুন কি হবে? PCl5 x ইকুয়ালস টু 5 বেরোবে, sp3d বেরোবে, দেখুন ঠিক আছে। লোন পেয়ার 0, তাহলে 5 যদি লোন পেয়ার 0 হয় তাহলে কি হয়? ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। একে ডি SF6 বেরোবে কি? x সমান দেখুন স্যার 6 ডিটা বেরোবে, হবে। 6 6 12 মানে হচ্ছে ডিটা হবে। অষ্টতরকীয়। তাহলে এটা হবে এইটা BRF5। আচ্ছা BRF5 এর ক্ষেত্রে কি হচ্ছে? BRF5 BR কত? 7 প্লাস 5 12 বাই 2 6, sp3d বর্গ পিরামিড। এর মধ্যে লোন পেয়ার আছে একটা লোন পেয়ার। তা লোন পেয়ার থাকলে কি হয়? বর্গ পিরামিডীয়। এটা কারণ এটা তো যেটা বাকি আছে সেটাই হবে BF3 টা। তাহলে অপশন কোনটা? একের ডি, অপশন ডি স্যার, একের ডি, অপশন ডি। 2 এর সি, একের ডি 2 এর সি,
আর দুটোতেই আছে। তিনের দাগের এ, অপশন ডি এটা। বোঝা গেল না যায়নি? আচ্ছা বলুন এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, নিঃসঙ্গ জোড় বিকর্ষণ বল দেখা যায়, সেটি হলো কোনটা? সর্বোচ্চ এখানে লোন পেয়ার কটা? দুটো। ভালো করে দেখবেন। IF5 লোন পেয়ার কত? 7 আর 5 12, 12/2 6, 6 এর মধ্যে 5টা বন্ড পেয়ার, তার লোন পেয়ার একটা। SF4 6 আর 4 10, 10/2 5, 5 এর মধ্যে 4টে বন্ড পেয়ার, লোন পেয়ার কত? 1। XCF2 8 আর 2 10, 10 এর 10/2 5, 5 এর মধ্যে দুটো বন্ড পেয়ার, লোন পেয়ার কত? 3। তাহলে যেখানে লোন পেয়ার যত অপশন বেশি, ডি, অপশন ডি। তত বেশি বিকর্ষণ দেখাবে। ক্লিয়ার? আচ্ছা বলুন এটা কি হবে? কি হবে এটা? বলুন কি হবে? অপশন ডি স্যার। অপশন ডি। তখন একের জায়গায় বি, ইলেকট্রন ঘাটতি, MgH2 ইলেকট্রন ঘাটতি। স্যার বি হবে, বি, বি, অপশন বি। বি, আচ্ছা। ইলেকট্রন ঘাটতি আছে B2H6 এর, BH3 এটা ডাইবোরেন তৈরি করেছে, B2H6 এর ইলেকট্রন ঘাটতি আছে, ঠিক আছে? B2H6 এর ইলেকট্রন ঘাটতি আছে। তাহলে হচ্ছে গিয়ে MgH2 কি হবে? আয়নীয় হবে। GH2 যথাযথ ইলেকট্রন যুক্ত। আচ্ছা B2H6 আর HF এর ক্ষেত্রে স্যার এইচএফ টা তো আয়নীয় হবে। হ্যাঁ সেটাও ঠিক। এটার ক্ষেত্রে B2H6 এর ইলেকট্রন ঘাটতি, এটা একদম ঠিক আছে। B2H ইলেকট্রন ঘাটতি এটা কোনটায় আছে দেখুন তো? 3 এর বি দুটোতে আছে, 3 এর বি দুটোতে আছে, এটা আর এটা। স্যার 3 এর বি আর 4 এর ডি হবে, 4 এর ডি। দেখুন অপশন বি এতে আছে। এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা ডি হবে, ঠিক আছে এটাই হবে। ওকে ক্লিয়ার এই অবধি? তার কোনো সমস্যা? এটাতে কারো কোনো সমস্যা আছে বলুন তাহলে। আশা করি বুঝতে পেরেছেন। নিশ্চয়ই বোঝা গেছে এগুলো। কারো অসুবিধা আছে? না স্যার অসুবিধা নেই। তাহলে আশা করি এই অবধি কোনো সমস্যা নেই। চলুন আজকে এই অবধি থাকবে আমাদের। 1 সেকেন্ড।